আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের নতুন একটা অধ্যায় পর্যাবৃত্ত গতি, এটা আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। তো শুরুতেই তোমরা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু বলো, কুইকলি বলো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে আমরা শুরু করে দিব। আজকে আমরা পড়ব হচ্ছে পর্যাবৃত্ত গতি। অধ্যায়টা ইম্পর্টেন্ট, তবে আনুপাতিক হারে অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু সাইজে ছোটো। আর আমরা একটু অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু স্পিডে আনবো, কারণ হচ্ছে এখানকার অনেক কিছু জিনিস তুমি জানো। যে জিনিসগুলো তুমি 9-10 থেকে জানার কথা সেগুলো তো আমি বারবার বলবো না, একবার বলবো কিন্তু বারবার বলবো না। আর যেগুলো তোমাকে একেবারে বেসিক পরিপূর্ণ করতে হবে সেগুলো আমি বারবার বলবো, কোনো সমস্যা নেই। তাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে বলবা, আমরা ধরে ধরে সামনের দিকে আগাই। আচ্ছা, সিম্পল কথা হচ্ছে পর্যাবৃত্ত কথাটার মানে কি। এই আমরা শুরু করে দিব কিনা সবাই বলো তো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু আমাকে কনফার্ম করো তো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই আমাকে একটু কনফার্ম করো। বন্ধুরা আমাকে একটু কনফার্ম করে দাও সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা কমেন্ট করে তোমাদের বন্ধুকে হেল্প করো, আমি তো তোমাদের বন্ধু তুল্য। এখনও কমেন্টে বলা শুরু করিও না জি বন্ধু ক্লিয়ার। ওকে ওকে ওকে, যাক যাক সব কিছু আমাদের ক্লিয়ার আছে।
যাক আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা শুরু করে দিই। একটু ভালো করে খেয়াল করো, এখানে কথাগুলো বারবার আশা করি বলা লাগবে না। আমরা এখানকার ওদের প্রথম দিকের কথাগুলো একবার করে বললে আসলে মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। তো প্রথমত আসো আমরা একটা টার্মের সাথে আমরা পর্যাবৃত্ত গতি পড়বো, কিন্তু এই পর্যাবৃত্ত গতিতে ঢুকার আগে আমাকে কিছু স্পেসিফিক জিনিস জেনে রাখতে হয়। তো আমরা প্রথমত আসি, কিছু ডেফিনেশন জানবো। 1 নম্বর কথা হচ্ছে আমি যেটা জানবো সেটা হচ্ছে পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম। পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম, ইংলিশে আমরা যাকে বলতে পারি পিরিওডিসিটি। তো পর্যায়বৃত্তি বা পর্যায়ক্রম বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি একটু ভালো করে খেয়াল করো। সেই জিনিসটা হচ্ছে কোনো কিছুর বারবার পুনরাবৃত্তি ঘটা, একই জিনিস বারবার হওয়া, এটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্তি। আবারও বলতেছি, একই জিনিস বারবার হওয়া, এটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্তি। যেমন মনে করো তুমি তোমার ভালোবাসার মানুষটাকে দেখার পর বারবার তুমি ক্রাশ খেয়ে যাও। প্রতিবারই তুমি ক্রাশ খাওয়ার পর বললো উপস ক্রাশ খেয়ে গেলাম, প্রতিবার দেখার পর উপস ক্রাশ খেয়ে গেলাম, প্রতিবার দেখার পর উপস ক্রাশ খেয়ে গেলাম। এই যে ব্যাপারটা বারবার হচ্ছে, এটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম। তবে এই পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম হতে হলে এটাকে একটা নির্দিষ্ট সময় পর পর হতে হবে। নিশ্চয়ই তোমার বন্ধুকে বা বান্ধবীকে তোমার একটা নির্দিষ্ট সময় পর পর ভালো লাগে না, এটা সবসময় লাগে। সো সেটাকে আমরা পর্যাবৃত্তির মধ্যে ফেলবো না। যেটা নির্দিষ্ট সময় পর পর হয়, যেটা নির্দিষ্ট সময় পর পর হয়, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর পর হয়, তাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্তি। এখন যেমন ফর এক্সাম্পল, এই তোমাকে আমি যদি বলি ভালোবাসা দিবস কি একবার আসে নাকি বারবার আসে? এই বলো তো, ভালোবাসা দিবস এটা কি একবার আসে নাকি বারবার আসে? অবশ্যই আমাদের ভালোবাসা দিবস বারবার আসে, কিন্তু এই যে বারবার আসে, এটা আসার জন্য মাঝখানে 1 বছরের কি দরকার আছে? অবভিয়াসলি দরকার আছে। এর মানে সার্টেন অ্যামাউন্ট পরপর, এটা নির্দিষ্ট সময় পরপর আসতেছে, এটাকে আমরা বলি পর্যাবৃত্তি। এখন এই যে পর্যাবৃত্তি, যেটা মানে এক কথায় পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম বলতে আমরা বুঝবো সেটা বারবার ঘটবে, যেটা বারবার ঘটবে সেটা হচ্ছে পর্যাবৃত্তি। এখন এই পর্যাবৃত্তিটা দুইটা জিনিসের সাপেক্ষে হইতে পারে, একটা হচ্ছে স্থানের সাপেক্ষে আর একটা হচ্ছে কালের সাপেক্ষে। স্থান বলতে আমরা কি বুঝি? কোনো একটা নির্দিষ্ট লোকেশন, কোনো একটা নির্দিষ্ট লোকেশন বা আমাদের কোনো একটা নির্দিষ্ট মান, একটা আমাদের নির্দিষ্ট লোকেশন বলতে পারি। আর যদি আমরা বলি যে কাল, কাল মানে কি? সময়। তোমরা নিশ্চয়ই জানো কাল মানে কি? সময়। তো কাল তো আমাদের এক এক জায়গায় আমাদের এক একভাবে ডেসক্রাইব করে। কেউ বলে কাল মানে হচ্ছে আগামীকাল, কেউ বলে কাল মানে হচ্ছে গতকাল। তা আমাদের এখানে কাল মানে হচ্ছে সময়। তাহলে এই যে কাল, স্থান বা কাল, এর মানে সময়ের সাপেক্ষেও পুনরাবৃত্তি ঘটতে পারে, আবার স্থানের সাপেক্ষেও পুনরাবৃত্তি ঘটতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি বলি আমাদের গড়ি, তাহলে আমি গড়িটা নিয়ে আসি, একটু ভালো করে খেয়াল করো। এই যে আমি যদি খেয়াল করে দেখি, তুমি একটু এদিকে তাকাই দেখো, আমার সামনে একটা গড়ি আছে। এই গড়ির ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করো, স্থানের সাপেক্ষেও চিন্তা করা যায়, কালের সাপেক্ষেও চিন্তা করা যায়। কিভাবে? আমি যদি বলি এই সেকেন্ডের কাটা বর্তমানে এখানে আছে, সে নিশ্চয়ই 60 সেকেন্ড পর আবার এখানে আসবে, পরবর্তী 60 সেকেন্ড পর আবার এখানে আসবে, পরবর্তী 60 সেকেন্ড পর আবার এখানে আসবে। দ্যাট মিনস সে একটা নির্দিষ্ট সময় পর পর আসতেছে। তুমি যদি সময়টাকে চিন্তা না করে এবার যদি তুমি তার পজিশনটাকে চিন্তা করো, সে সব সময় এই পজিশনে এই দিক থেকে অতিক্রম করবে। ভালো করে খেয়াল করো, আগের এবার চিন্তা করছিলা একটা নির্দিষ্ট সময় পর পর আসতেছে, এবার দেখতেছ সে একটা নির্দিষ্ট বিন্দুকে সব সময় একই দিক থেকে অতিক্রম করে। আগের এবারে যেটা তুমি চিন্তা করছিলা সেটা হচ্ছে সময়, এখন যেটা চিন্তা করতেছ সেটা হচ্ছে স্থান। তাহলে আমরা বলতে পারি এই যে পর্যাবৃত্তি, এটা আমার স্থানের সাপেক্ষেও হইতে পারে, কালের সাপেক্ষেও হইতে পারে। ওই জন্য আমরা বলছি স্থান হোক কাল হোক, নাম তার পর্যাবৃত্তি। তাহলে পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম বলতে আমরা বুঝি কাল বা স্থান সাপেক্ষে কোনো কিছুর বারবার পুনরাবৃত্তি, বারবার যেটা হয় তাকে আমরা বলি পর্যায়ক্রম বা পর্যাবৃত্তি। এখন এখানে আমাদের দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে কাল আর একটা হচ্ছে স্থান। কালের সাপেক্ষে যদি হয় তাকে আমরা বলি হচ্ছে কালিক, আর স্থানের সাপেক্ষে যদি হয় তাকে আমরা বলি স্থানিক। এর মানে তুমি কাল এবং স্থানের সাথে ইক প্রত্যয় যোগ করে দিবা, কাল প্লাস ইক কালিক, স্থান প্লাস ইক স্থানিক।
ইক প্রত্যয়। তাহলে আমরা আসি মানে মনে রাখার সুবিধার্থে আর কি। তাহলে এই পর্যাবৃত্ত বা পর্যায়ক্রমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম আর একটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। আসো এবারে স্থানিক পর্যায়ক্রম। স্থানিক মানে কি, একটা নির্দিষ্ট স্থানকে চিন্তা করবে। তাহলে দেখো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে, এই নির্দিষ্ট বিন্দুর কথা যে আমি বলতেছি, বিন্দুটাকে একটা স্থান নির্দেশ করে না? অবশ্যই করে। তাহলে এই নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করলে তাকে আমরা বলতেছি স্থানিক পর্যায়ক্রম। ফর এক্সাম্পল ঘড়ির কাঁটার গতি, দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে চিন্তা করলে ওই বিন্দুকে সে সবসময় একই দিক থেকে অতিক্রম করে। একইভাবে আমরা বলতে পারি গ্রহের গতি, সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহ ঘুরতেছে, সেখানেও সেম কাইন্ড অফ কাহিনী ঘটে। তাহলে আমরা এই ব্যাপারগুলা বলতে পারি। এবার আসো, তাহলে আমরা দেখলাম ঘড়ির কাঁটার গতি, গ্রহের গতি, এগুলো স্থানিক পর্যাবৃত্তির অন্তর্গত। এবার যদি আমরা কালিক পর্যাবৃত্তি বলি, এই কালিক পর্যাবৃত্তির মানে কি, দেখো এখানে বলছে শুধু নির্দিষ্ট সময় পরপর, আর কিচ্ছু বলে নাই। এখানে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দুর কথা বলছে। এখানে বিন্দুটা হচ্ছে মুখ্য, বিন্দু মানে হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশন, একটা স্থান। আর এখানে সময়টা মুখ্য, নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট সময় পরপর। আমাদের 14 ফেব্রুয়ারি কোন দিবস এটা আমি বলা লাগবে না, তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো। আর এমনিতে যদি বলি ইতার জন্মসাল কত সালে, এই যে তোমার এটা কোন দিন, এটা কোন দিন, ওইটা কোন দিন, বা এগুলো মুখস্থ থাকে না, এটা সবারই মুখস্থ থাকে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা কি প্রতিদিন আসে? আসে না, প্রতি বছরে একবার আসে। তাহলে এখানে দেখো 14 ফেব্রুয়ারি কি কোনো জায়গা আছে? না, আছে একটা সময়। এক বছর পর পর তার নাম 14 ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস। প্রতি এক বছর পর পর আমি তাকে ভালোবাসা দিবস বলতেছি, এটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। কেন? এক বছর পর পর হচ্ছে সময়। আর এখানে একটা নির্দিষ্ট স্থান যখন চিন্তা করতেছি তখন হচ্ছে আমি এটা বলতে পারি। আবার তুমি ঘড়ির কাঁটার ক্ষেত্রে যখন সময় নিয়ে বিবেচনা করবা তাকে স্থানিক বলতে পারবা। এক কথায় স্থানের সাপেক্ষ হলে স্থানিক, কালের সাপেক্ষ হলে কালিক। তাহলে সোজা সাপটা হিসাব হচ্ছে আমরা এক কথায় বলতে পারি আমাদের পর্যাবৃত্তি বা পর্যায়ক্রম মান হচ্ছে স্থান বা কালের সাপেক্ষে কোনো কিছুর বারবার পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তি যদি কালের সাপেক্ষে হয় তাকে আমরা বলি কালিক পর্যায়ক্রম, আর যদি স্থানের সাপেক্ষে হয় তাকে আমরা বলি স্থানিক পর্যায়ক্রম। এতটুকু ক্লিয়ার কিনা বলো? শেষ। এতটুকু জেনে এরপর ভুলে যাবা, মানে ভুলে যাওয়া মানে হচ্ছে পরবর্তীতে মনে করতে হবে আর কি, আপাতত প্রয়োজন নেই। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এবার আসো আমরা আমাদের আসল পড়ায় ঢুকি। এখনও কিন্তু আমরা আসল পড়ায় ঢুকি নেই, এটা হচ্ছে জাস্ট ডেফিনেশনগুলো জেনে রাখতে হয়, বইতে যেহেতু আসে জেনে রাখতে হয়। এবার আমরা আসল পড়া যেটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা ঢুকবো। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আগাই, এবার তোমাকে একটু খুবই মনোযোগী হতে হবে, তোমাকে খুবই মনোযোগী হইতে হবে, খুবই মনোযোগী হইতে হবে, সবাইকে খুবই মনোযোগী হইতে হবে। এবার আসো, তাহলে অ্যাকচুয়ালি এখন যে জিনিসগুলো পড়াবো এগুলো তোমরা খুব ভালো করে জানো, মানে অনেক কিছু জানো, অনেক কিছু হয়তো জানো না। আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমত আসো আমি তোমাকে যেই গতিটা নিয়ে আলোচনা করব, দেখো আমরা এখানে আলোচনা করতেছি কি নিয়ে? গতি নিয়ে। এখানে আমরা আলোচনা করতেছি কি নিয়ে? গতি নিয়ে। তবে আমরা গতিবিদ্যা যখন পড়ছিলাম তখন দেখছিলাম অনেক ধরনের গতি আছে, তার মধ্যে একটা গতির নাম ছিল পর্যাবৃত্ত গতি। সেই পর্যাবৃত্ত গতিকে নিয়েই আমরা একটা পুরো অধ্যায় পড়ব। তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। সেই পর্যাবৃত্ত গতি কি আমরা এখানে বলবো, যদি আমরা ফিজিক্সে বলছি তাও এখানে আরেকটু ইলাবোরেটলি বলবো। তখন আমি বলছিলাম যে গতি যখন পড়াচ্ছিলাম গতিবিদ্যা, তখন বলছিলাম আমরা 7 নম্বর অধ্যায়ে 8 নম্বর অধ্যায়ে গেলে এই পর্যাবৃত্ত গতিটি ডিটেলস আলোচনা করব। তো আসো, এই পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে আমাদের কি? পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে সেটা একটা নির্দিষ্ট সময় পর পর ঘটবে। তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি, তাহলে এই পর্যাবৃত্ত গতি মানে কি? আমাদের এই পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর ঘটবে। তারপর হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সেক্ষেত্রে সে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, আই রিপিট অ্যাগেইন, কোনো একটা বস্তু আমাদের যদি কোনো একটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে তাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তাহলে এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, এই পর্যাবৃত্ত গতি তো তোমরা ডেফিনেশন নর্মালি জানো, আর আমি এখানে শর্ত লিখে দিচ্ছি পর্যাবৃত্ত গতি হওয়ার শর্ত কী কী। এই পর্যাবৃত্ত গতি হওয়ার শর্ত কি একটু ভালো করে জেনে রাখবা। পর্যাবৃত্ত গতি হওয়ার শর্ত হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে।
একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। একই দিক থেকে অতিক্রম করতে হবে। একই দিক থেকে অতিক্রম করতে হবে। একই দিক থেকে অতিক্রম করতে হবে। এবার কাকে অতিক্রম করবে? একটি নির্দিষ্ট বিন্দুকে। একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। একই দিক থেকে অতিক্রম করতে হবে এবং এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বারবার ঘুরতে হবে, বারবার পুনরাবৃত্তি হইতে হবে। এক কথা হচ্ছে পুনরাবৃত্তি হইতে হবে। পুনরাবৃত্তি হতে হবে। এখন এই শর্তগুলো যাদের কাছে আছে তাদেরকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা অনেকে পর্যাবৃত্ত গতি নিয়ে একটু আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। ঝামেলার কোনো দরকার নাই। তুমি দেখবা তোমাকে জিজ্ঞেস করলো এটা পর্যাবৃত্ত গতি কিনা, তুমি জাস্ট জিজ্ঞেস করবা এই তিনটা কাহিনী ঘটে কিনা। যদি এই তিনটা কাহিনী কারো মধ্যে ঘটে তাহলে সে পর্যাবৃত্ত গতি, আর যদি না ঘটে সে পর্যাবৃত্ত গতি না। এই তিনটা কাহিনী ঘটলে তার গতিপথ যেমনই হোক কোনো সমস্যা নাই। যেমন ফর এক্সাম্পল কোনো একটা বস্তু দেখো সে বৃত্তাকার পথে ঘুরতেছে। সে বৃত্তাকার পথে ঘুরতেছে। কোন পথে ভাইয়া? বৃত্তাকার পথে। দূর বৃত্ত হয় না কেন? ওকে, মোটামুটি হয়েছে। তাহলে এই যে একটু ভালো করে খেয়াল করো, কোনো একটা বস্তু মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুটাকে সে যে কাজটা করতেছে কি করতেছে দেখো, সে তার গতিপথ হচ্ছে এটা, এটা হচ্ছে তার গতিপথ, এটা হচ্ছে তার গতিপথ। তার গতিপথটা কেমন? তার গতিপথ হচ্ছে বৃত্তাকার। তার গতিপথ কেমন? গতিপথ হচ্ছে বৃত্তাকার। এবং একটা নির্দিষ্ট বিন্দু আমি সিলেক্ট করলাম। এই নির্দিষ্ট বিন্দুকে ধরে নিলাম সে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। মনে করো এই বস্তুটা এই পথে এভাবে ঘুরতেছে, তাহলে সে এভাবে ঘুরে 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 এখানে আসার সময় এই দিক থেকে অতিক্রম করে, আবার ঘুরে ঘুরে আসার সময় এদিক থেকে অতিক্রম করে, আবার ঘুরে ঘুরে আসার সময় এদিক থেকে অতিক্রম করে এবং একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। তাহলে আমার কথা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর এবং একই দিক থেকে, প্রত্যেকটা বার একই দিক থেকে। তাহলে একটা স্পেসিফিক বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। তাহলে প্রত্যেকটা বার একই দিক। আমি ধরে নিলাম এই নির্দিষ্ট বিন্দুকে মনে করো 5 সেকেন্ড পরপর অতিক্রম করে। এই যে যত সেকেন্ড পরপর অতিক্রম করে তাকে আমরা বলি তার পর্যায়কাল। কি বলি? পর্যায়কাল। তাহলে আমাদের এটা মনে করো 5 সেকেন্ড নির্দিষ্ট সময় পরপর সে অতিক্রম করে। যেহেতু এই দুইটা কাজ করে, এবার দেখবো এটা কি বারবার ঘটে কিনা। হ্যাঁ, সে সবসময় এভাবে ঘুরতেই থাকে, পুনরাবৃত্তি ঘটে। দ্যাট মিনস এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবার আসো কোনো একটা গতি মনে করো এটা ট্রায়াঙ্গুলার পাথে হচ্ছে। ট্রায়াঙ্গুলার পথে যে আমার কোন একটা বিন্দু মনে করো জাস্ট লাইক এই বিন্দুটা, এখানে এই বস্তুটা কি করে মনে করে এই বস্তুটা এই যে এই পথে অতিক্রম করে, সে এভাবে আমাদের এই পথে যাচ্ছে। সে এখান থেকে এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়। আমি জিজ্ঞেস করলাম এই বিন্দুতে সে কি একটা নির্দিষ্ট সময় পরপর আসে কিনা। উত্তর হলো সে প্রত্যেকটা বার একটা নির্দিষ্ট সময় পরপর আসে। মনে করো 5 সেকেন্ড পরপর সে এই বিন্দুতে আসে। এবার সে যদি এদিক থেকে ঘুরে ঘুরে আসে, প্রত্যেকটা বার এটাকে এদিক থেকে অতিক্রম করবে না। তাহলে যতবার সে আসে প্রত্যেকটা বার একই দিক থেকে আসে কিনা? আসে। এবার সে বারবার পুনরাবৃত্তি করতেছে কিনা? করতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা পর্যাবৃত্ত গতি। এরপর মনে করো আমাদের কোন একটা বস্তু এরকম একটা পথ, এরকম একটা পথ যদি আমি চিন্তা করে দেখি এই পথের ক্ষেত্রে চিন্তা করো কোনো একটা স্পেসিফিক বিন্দু নিলাম। মনে করো আমি ধরে নিলাম সে এভাবে রোটেট করে। তাহলে আমি জিজ্ঞেস করবো সে কি এই বিন্দুতে একটা নির্দিষ্ট সময় পরপর আসে কিনা। উত্তর হলো আসে। সে একটা নির্দিষ্ট দিক থেকে যায় কিনা? যায়। এই কাজটা সে বারবার করে কিনা? করে। দ্যাট মিনস এটা পর্যাবৃত্ত গতি। তাহলে একটা জিনিস দেখলাম, পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হইতে পারে, এটাকে আমরা বলি উপবৃত্ত। উপবৃত্তাকার হইতে পারে, ত্রিভুজাকার হইতে পারে, চতুর্ভুজাকার হইতে পারে, হোয়াট এভার যে কোনো আকৃতির হইতে পারে। অনেকে মনে করে এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতি হওয়া সম্ভব না। না, কথা এটা না। কথা হচ্ছে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার যে কোনো আকৃতির হতে পারে।
যদি এই তিনটা শর্ত ফুলফিল করে। 1 নাম্বার, একটা নির্দিষ্ট সময় পরপর কোনো বিন্দুকে অতিক্রম করতে হবে। 2 নাম্বার, ওই বিন্দুটাকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতে হবে। 3 নাম্বার কথা, এই দুইটা শর্ত মেনটেন করে তাকে বারবার এই কাজটা করতে হবে। যদি এই তিনটা শর্ত ফুলফিল করে দেন আমি তোমাকে বলবো ইউ আর এ পর্যাবৃত্ত গতি, ইউ আর এ পর্যাবৃত্ত গতি। যদি তুমি না মানো তোমাকে পর্যাবৃত্ত গতি বলবো না। কথা ক্লিয়ার কিনা? তোমার বইতে একটা লাইন লিখে দেখবা, স্পষ্ট করে প্রত্যেকটা বইতে লেখা আছে। লেখাটা কি আমি এখানে একটু লিখে দেখাই, লেখাটা কি আমি এখানে লিখে দেখাই। এরকম একটা লাইন প্রত্যেকটা বইতে লেখা আছে, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, গতি বৃত্তাকার কমা উপবৃত্তাকার, উপবৃত্তাকার কমা সরল রৈখিক, কমা সরল রৈখিক, বা যে কোনো আকৃতির হতে পারে, বা যে কোনো আকৃতির, যে কোনো আকৃতির হতে পারে। আজকে ভোল্টেজটা আপ ডাউন করতেছে কেন কিছু বুঝলাম না। আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক বা যে কোনো আকৃতির হতে পারে। তাহলে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, যে কোনো আকৃতির হতে পারে, সরলরৈখিক হতে পারে। এটা নিয়ে আমাদের অনেকের শুরু হবে মাথা ব্যথা। আমরা সেই ব্যথার এখন ওষুধ দিব। কিভাবে সরলরৈখিক হলে পর্যাবৃত্ত গতি সেটা এখন আমি দেখাবো। আগে বলে একটু বুঝছি কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? এই যে অলরেডি কোয়েশ্চেন চলে আসছে, তানমিন সুলতানা ইস্পা, সরলরৈখিক কীভাবে? হ্যাঁ, এটা নিয়ে সবারই মাথা ব্যথা থাকবে, সেটা আমি এখন ক্লিয়ার করব, তোমাদের সামনে ক্লিয়ার করব। মোহাম্মদ ফাহিম, নাফা দিয়েন না, আমি নাফা দিব না, আমি নাফা এক্সট্রা দেব। যাক, তাহলে দেখো এগুলো কিন্তু তোমার জানা পড়া তো, তাও আমি ডিসকাস করতেছি যাতে করে তোমার কোনো কনফিউশন যদি থাকে তাহলে সেগুলো যদি ক্লিয়ার হয়ে যায়। কারণ এরকম ভিতরে ভিতরে সিম্পল যেমন এই লাইনটা থেকে অনেক কোয়েশ্চেন হতে পারে পরীক্ষায়। সো ওই কারণে আমি মোটামুটি সব কিছু নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। আচ্ছা আসো, এবার প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি কিভাবে সরলরৈখিক হতে পারে। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি কিভাবে সরলরৈখিক হতে পারে। পর্যাবৃত্ত গতি কিভাবে সরলরৈখিক হতে পারে। আসো, আমি তোমাকে তার ব্যাখ্যা দিচ্ছি। এই তোমরা একটু আমাকে কমেন্টে আনসার দিবা, কমেন্টে আনসার দিবা। এক নাম্বার কথা, আমি বোর্ডে একটা চিত্র আঁকতেছি, আমি বলে দিলাম পর্যাবৃত্তর শর্তগুলো সে মেনটেন করে। কি মেনটেন করে? একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, মনে করে এই দিক থেকে অতিক্রম করে, তাহলে এটা পর্যাবৃত্ত কি পর্যাবৃত্ত না? এই তোমরা বলো, এই গতিটা পর্যাবৃত্ত নাকি পর্যাবৃত্ত না? অবশ্যই ভাইয়া, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, দ্যাট মিনস এটা পর্যাবৃত্ত গতি। এটা একটা পর্যাবৃত্ত গতি, এটা একটা পিরিয়ডিক মোশন। এখন আসো, আমি যে কাজটা করলাম, ধরে নাও এটা হচ্ছে একটা রশি, তার যে গতিপথ, তার গতিপথটা উপবৃত্তাকার, এটাকে একটা রশি ধরে নাও। রশির মতো চিন্তা করলে তাকে টেনে আমি এভাবে করে ফেললাম। যদি তাকে তুমি এভাবে টেনে দাও তাহলে এটা এরকম হয়ে যাবে না? খেয়াল করে দেখো তো, এরকম হয়ে যাবে না? এটাকে এভাবে টানলাম, এভাবে টানলে সে এরকম হয়ে যাবে কি না? যাবে। এখন যদি আমি জিজ্ঞেস করি এটা কোন ধরনের গতি, সিম্পল কথা, সে তার আগের মতোই চলে, একটা নির্দিষ্ট পরপর এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, এর মানে এটা পর্যাবৃত্ত গতি। ওকে, ভালো কথা। এবার যদি আমি তাকে টেনে আরও লম্বা করে দিই, এবার কি তুমি তাকে পর্যাবৃত্ত গতি বলবা না? অবশ্যই বলবা যে ভাইয়া এই বিন্দুকে সে একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। এভাবে করতে করতে তাকে আমি টেনে যদি সুতাটাকে এমন করে দিই, আমার কাছে মনে হচ্ছে সে একটা রেখার মধ্যে আছে। এখানে কি একটা রেখার মধ্যে আছে, আমার কাছে মনে হচ্ছে সে এত বড় একটা লাইন, এরকম না? আসলে এই লাইনটার মিনিং হচ্ছে এটা, সে এই দিক থেকে এসে এদিকে যাচ্ছে, এদিক থেকে এসে এদিকে যাচ্ছে, এদিক থেকে এসে এদিকে যাচ্ছে। কিন্তু দুইটা আমার একসাথে হয়ে যাওয়ার কারণে দেখো, এই বিন্দু আর এই বিন্দু যদি চিন্তা করি, এই বিন্দুতে এইদিকে যায়, এই বিন্দুতে এইদিকে যায়, দুই বিন্দুতে একই দিকে যায় না কিন্তু।
তাহলে আমি যদি শুধু উপরের বিন্দুর কথা চিন্তা করি, ধরে নিলাম এটাই সেই উপরের বিন্দু, তাহলে দেখা একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু সে এদিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরপর এইদিকে যাচ্ছে, কিন্তু তার অপোজিটের যে বিন্দুটা সেটাও আমার কাছে মনে হচ্ছে একই জায়গায় চলে আসছে। যেহেতু মনে হচ্ছে একই জায়গায় চলে আসছে, ওই কারণে একটু পরে স্পেশালি তাকে আমি আরেকটা নাম দিব। কিন্তু 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 এই কনসেপ্ট অনুযায়ী বলো তো, এই গতিটাকে আমি টানতে টানতে এত সোজা করে ফেললাম, নিশ্চয়ই এটা পর্যাবৃত্ত গতি। কেন, এই গতিটা কি সরলরৈখিক না? সরলরৈখিক কি না? জীবের সরলরৈখিক। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি, পর্যাবৃত্ত গতি সরলরৈখিক হতে পারে, পর্যাবৃত্ত গতি সরলরৈখিক হতে পারে। কিন্তু সরলরৈখিক যখন হয়ে গেছে, ওই মুহূর্তে কিন্তু বিপরীত প্রান্তের, যেমন দেখো এখানে এই দুইটা বিন্দু আলাদা ছিল, দুইটা দুই দিকে, এই দুইটা বিন্দু আলাদা ছিল দুইটা দুই দিকে, কিন্তু এরা কাছে আস্তে 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 এত কাছে চলে আসছে, দুইটা বিন্দুকে আমার সেম মনে হচ্ছে। যখনই দুইটা বিন্দুকে আমার সেম মনে হচ্ছে, যখনই দুইটা বিন্দুকে আমার সেম মনে হচ্ছে, তখন আমার কাছে জিনিসটা এরকম মনে হচ্ছে, ওই একটা নির্দিষ্ট বিন্দুকে সে কিছু সময় এদিকে কিছু সময় এদিকে অতিক্রম করে। এর মানে এই বিন্দুটাকে সে পুরোটা অতিক্রম করতে যদি মনে করো, এখানে মনে করো পর্যায়কাল t = 5 সেকেন্ড, এই কথাটার মানে কি, এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার এই বিন্দুতে আসবে, এখানে পর্যায়কাল তাও 5 সেকেন্ড, এর মানে এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার এখানে আসবে, এখানেও পর্যায়কাল 5 সেকেন্ড, এর মানে এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার এখানে আসবে, এখানে পর্যায়কাল 5 সেকেন্ড, এর মানে হচ্ছে এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার এখানে আসবে। খেয়াল করো, এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসবে। এবার এখানে দেখো তো, এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসবে 5 সেকেন্ড, কিন্তু এর মাঝখানে সে দিক পরিবর্তন করছে বলে মনে হচ্ছে না। যেহেতু দুইটা বিন্দুকে আমার একই মনে হচ্ছে, এবার আমার কাছে মনে হবে এই যে 5 সেকেন্ড পর্যায়কাল, তার মধ্যে মনে হবে 2.5 সেকেন্ড সে ডান দিকে যায়, 2.5 সেকেন্ড বাম দিকে যায়, 2.5 সেকেন্ড ডান দিকে, 2.5 সেকেন্ড বাম দিকে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি পর্যাবৃত্ত গতির যে সকল শর্ত, সেই সকল শর্ত যারা পূরণ করে তারা পর্যাবৃত্ত গতি। তার মধ্যে যারা শর্ত পূরণ করার পর সরলরৈখিক হয়ে যায়, যারা শর্ত পূরণ করার পর সরলরৈখিক হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় দুইটা বিন্দু একই মনে হয়, যার কারণে তাদেরকে একই বিন্দু ধরে নিলে, একই বিন্দু চিন্তা করলে, ওই বিন্দুটাকে সে তার যাত্রাপথের অর্ধেক ডান দিকে, অর্ধেক বাম দিকে, অর্ধেক একদিকে, অর্ধেক অন্যদিকে যে গমন করে। এটা কি পর্যাবৃত্ত গতি না? অবশ্যই পর্যাবৃত্ত গতি। কিন্তু যখন দেখতেছি এরকম সরলরৈখিক হয়ে গেছে, স্পেশালি এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে দোলন বা স্পন্দন গতি। দোলন বা স্পন্দন গতি। এর মানে কি, এটা কি আমি দোলন বা স্পন্দন গতি হওয়ার পর এটা কি এখন পর্যাবৃত্ত নাই? অবশ্যই পর্যাবৃত্ত গতি, এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। কিন্তু এটা স্পেশালি নাম দিচ্ছি হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। স্পেশালি নাম দিচ্ছি হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। তাহলে আমরা কি বললাম? পর্যাবৃত্ত গতির শর্ত মেনটেন করলো। জিনিসটা ভালোভাবে খেয়াল করো, পর্যাবৃত্ত গতির শর্ত মেনটেন করলো, ওই কারণে পর্যাবৃত্ত গতি। এবং সরলরৈখিক গতি হলে সেটাও পর্যাবৃত্ত গতি হইতে পারে। কিন্তু সরলরৈখিক গতির ক্ষেত্রে দুইটা বিন্দুকে একই মনে হওয়ার কারণে, দুইটা বিন্দু একই স্থানে আসার কারণে আমার কাছে মনে হয় যাত্রাপথের অর্ধেক একদিকে, বাকি অর্ধেক অন্যদিকে গেল। পর্যায়কাল কিন্তু আগের মতোই আছে, কিন্তু পর্যায়কালটা দুই ভাগে ভাগ হয়ে গেল, অর্ধেক একদিকে, বাকি অর্ধেক অন্যদিকে, যেটা অন্য সব জায়গায় ছিল না। ওই কারণে এদেরকে আমরা স্পেশালি নাম দিই হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। ফর এক্সাম্পল, স্প্রিংয়ের গতি, একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিবা, এভাবে মুভমেন্ট করবে না, সরলরৈখিক গতি, এদেরকে আমরা বলি দোলন গতি বা স্পন্দন গতি। এদেরকে আমরা বলি কি? দোলন গতি বা স্পন্দন গতি। এ কথা ক্লিয়ার কিনা? তাহলে আমি দেখলাম পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক যে কোনো আকৃতির হইতে পারে, কিন্তু তার মধ্যে যারা সরলরৈখিক তাদেরকে আমরা স্পেশালি নাম দিই দোলন গতি বা স্পন্দন গতি। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়কালের অর্ধেক একদিকে, বাকি অর্ধেক অন্যদিকে গমন করে। এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য কি? পর্যায়কালের অর্ধেক একদিকে, পর্যায়কালের অর্ধেক একদিকে, বাকি অর্ধেক
অন্যদিকে গমন করে, বাকি অর্ধেক অন্যদিকে গমন করে। কথা ক্লিয়ার কিনা? এই কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে পর্যাবৃত্ত গতির ওভারঅল কনসেপ্টটা। পর্যাবৃত্ত গতির মধ্যে যাদের ক্ষেত্রে দেখা যায় সরলরৈখিক, অর্থাৎ গতিপথের অর্ধেক একদিকে বাকি অর্ধেক অন্যদিকে, তাদেরকে আমরা বলছি দোলন গতি বা স্পন্দন গতি। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? ওকে, কথা ক্লিয়ার। এবার আসো, এবার আসো। আমি যদি বলি এবার তোমরা আমাকে কোয়েশ্চেনের আনসার দিবা, আমি বোর্ডে অনেকগুলো গতি আঁকবো। যেমন ফর এক্সাম্পল এটা একটা গতি, এটা আমার একটা গতি, তারপর হচ্ছে মনে করো এটা একটা গতি, তারপর মনে করো এটা একটা গতি। আমি ধরলাম প্রত্যেকটা ক্ষেত্রে তারা পর্যাবৃত্ত গতির শর্ত মানে। এর মানে আমি এটাকে বলতে পারবো পর্যাবৃত্ত, এটাকে বলতে পারবো পর্যাবৃত্ত, এটাকে বলতে পারবো পর্যাবৃত্ত, এটাকে বলতে পারবো পর্যাবৃত্ত। মানে আমি ধরে নিলাম এটাকে বলতে পারবো পর্যাবৃত্ত। কেন? তারা পর্যাবৃত্তের সকল শর্ত মানে। কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে প্রত্যেকটা বার একই দিক থেকে অতিক্রম করে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে প্রত্যেকটা বার একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে প্রত্যেকটা বার একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। কিন্তু এর মধ্যে এটাকে তুমি বলতে পারবা না দোলন গতি, দোলন বলা যাবে না, এটাকে দোলন বলা যাবে না, এটাকে দোলন বলা যাবে না, কিন্তু এটাকে তুমি বলতে পারবা দোলন গতি। এই দোলন গতি বলার কারণ কি? সে তার গতিপথের অর্ধেক অন্যদিকে একদিকে বাকি অর্ধেক অন্যদিকে গমন করে। কি রে, ভোল্টেজ এত ঝামেলা করতেছে কেন? একটু ওয়েট করে, আমি ফ্রিজটা অফ করে দিই, একটু লো ভোল্টেজ শো করতেছে। বুঝলাম না, ভোল্টেজ খুবই লো। ফ্রিজটা অফ করে দিচ্ছি, আশা করি এবার হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো তাহলে সে কি করে। তাহলে দেখো সবাই কিন্তু পর্যাবৃত্ত গতি, তার মধ্যে যারা সরলরৈখিক স্পেশালি তাদেরকে আমরা বলছি দোলন গতি। এর মানে কি? সকল পর্যাবৃত্ত গতিকে আমি দোলন গতি বলতে পারি না, কিন্তু সকল দোলন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। অনেকগুলা গতি এরা হচ্ছে পর্যাবৃত্ত, এরা হচ্ছে পর্যাবৃত্ত, তার মধ্যে সার্টেন একটা অ্যামাউন্ট হচ্ছে দোলন। এর মানে আমরা কি একটা কথা বলতে পারি, সকল দোলন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়। একটু খাতায় লিখে রাখো, সকল দোলন গতি, সকল দোলন বা স্পন্দন গতি, সকল দোলন বা স্পন্দন গতি, এই ধরনের প্রশ্নগুলো তোমরা গতিবিদ্যা করে আমার পাগল বানায় ফেলছিলা। এখন গতিবিদ্যা আমি এগুলো আলোচনা করতে গেলে আমার টাইম লস হচ্ছে না, ওইখানে আমি সংক্ষেপে বলে ফেলছিলাম। তাহলে আজকে আনসার পাবা সেগুলোর, আমি তখন স্কিপ করে চলে গেছিলাম তোমাদের কোয়েশ্চেনগুলো। তাহলে সকল দোলন বা স্পন্দন গতি, সকল দোলন আর স্পন্দন সেম কথা, দোলন বা স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়, সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়। তাহলে আমি কি দেখলাম, সকল দোলন বা স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়। সকল দোলন বা স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? হ্যাঁ বলো, কথা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের কথা ক্লিয়ার কিনা বলি। আমরা অলরেডি পর্যাবৃত্ত গতি সম্পর্কে খুব কথা বলে ফেলছি। তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে তারা যারা ওই শর্তগুলো মানে, কিন্তু তাদের মধ্যে যারা গতিপথের অর্ধেক একদিকে বাকি অর্ধেক অন্যদিকে গমন করে তাদেরকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। এখন তাহলে এই পর্যাবৃত্ত গতিগুলো সবগুলো হয় সরলরৈখিক। যেমন ফর এক্সাম্পল একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিব, এই স্প্রিংয়ের গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। স্প্রিংয়ের গতিটা হচ্ছে কি, এটাকে আমরা পর্যাবৃত্তও বলতে পারবো, দোলনও বলতে পারবো। স্প্রিংয়ের গতিটাকে আমরা পর্যাবৃত্তও বলতে পারবো, দোলনও বলতে পারবো। তাহলে একটু পরীক্ষায় তোমার
মনে করো বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে আসলো একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে তার গতি কোন ধরনের গতি? স্পন্দন গতি, দোলন গতি, পর্যাবৃত্ত গতি। উত্তর হচ্ছে স্পন্দন গতি, দোলন গতি, কারণ দুইটাই সেম কথা। বাট পর্যাবৃত্ত গতিও হইতে পারে। তাহলে কারণ স্প্রিংয়ের গতিটা হচ্ছে সরলরৈখিক গতি। এই যে স্প্রিংটা এবার টেনে ছেড়ে দিবা, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি, কারণ একটা সরল রেখা বরাবর মুভমেন্ট করতেছে। কথা ক্লিয়ার কিনা? এরকম সরল রেখা বরাবর সবাই যারা মুভমেন্ট করে তাদেরকে আমরা দোলন গতি বলবো। আর প্রত্যেকটা দোলন গতি মানে হচ্ছে সে পর্যাবৃত্ত গতি। বাট পর্যাবৃত্ত গতিটা দোলন গতি হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে ক্রাইটেরিয়ার উপর। এবার এখন অনেকে আমাকে খুব ভালো করে এটা প্রশ্ন করবে, ভাইয়া দেখি আপনাকে আটকে ফেলছি। কীভাবে আটকে ফেলছেন ভাইয়া? আচ্ছা আপনি বলেন, আপনি তো বলছেন দোলন গতিগুলো হচ্ছে সরলরৈখিক, তাহলে আমরা যে বলি সরল দোলক, এই সরল দোলকের গতিটাকে আমরা যে বলি, সরল দোলকের গতিটাকে যে আমরা বলি দোলন গতি বা স্পন্দন গতি। আমাদের কাছে যদি একটা সরল দোলক থাকে, এই যে ভাইয়া একটা সরল দোলক, এই সরল দোলক যে এভাবে আমার দুলতে থাকে, এই সরল দোলকের গতিটাকে আমরা যে বলি ভাই এটা হচ্ছে একটা দোলন গতি বা স্পন্দন গতি, এটা হচ্ছে এক ধরনের দোলন বা স্পন্দন গতি। এই কথাটা কিভাবে সঠিক? এটা তো আমার সরল লেখা নয়, এটা আমরা অনেকেই বলি। দেখো, সরল দোলক হচ্ছে একটা কনসেপ্ট, সরল দোলক হচ্ছে একটা কনসেপ্ট। আমরা অনেকে বুঝি না সরল দোলক কি। সরল দোলক নিয়ে আমরা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। সরল দোলকের মধ্যে অন্যতম একটা শর্ত আছে, এখানে যে থিটা, সরল দোলক মানে কি? কোনো একটা বস্তুকে এভাবে টেনে ছেড়ে দিলে সে এভাবে মুভমেন্ট করতে থাকবে, সেটা হচ্ছে সরল দোলকের গতি। এখন এখানে সরল দোলককে বলা আছে এই থিটার মান কম হতে হবে, থিটার মান কম হতে হবে। তুমি বলবো ভাই আমি তো খুব বেশি বাড়াই নাই, এই যে ধরেন 20 ডিগ্রি করছি, না, এই থিটার মানটা 4 বা 4 ডিগ্রি থেকে কম হইতে হবে। এবার তুমি তোমার কাছে চাঁদা আছে না, চাঁদা দিয়ে মেপে দেখো তো 4 ডিগ্রি কেমন হয়, 4 ডিগ্রি কেমন হয়। 4 ডিগ্রি মানে হচ্ছে একেবারে ক্ষুদ্র। এই ক্ষুদ্র একটা জিনিসের ক্ষেত্রে তুমি চিন্তা করো তো, এটা কি আর বক্ররেখা মনে হয় নাকি সরল রেখা মনে হয়? এই ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করলে এটা হচ্ছে সরল রেখা। কিন্তু আমরা পড়াশোনা করার সময়, সরল দোলক ক্যালকুলেশন করার সময় এত ছোট জায়গায় কি মেজারমেন্ট করা সম্ভব না, ওই কারণে আমরা বড় করে আঁকি। কিন্তু সরল দোলক হইতে হলে 100% কনফার্ম যে থিটার মান 4 ডিগ্রি বা তার থেকে ছোট হইতে হবে। এর থেকে বেশি বিস্তারে দুলাইলে সেটা পারফেক্ট সরল দোলক না, আর পারফেক্ট সরল দোলক না হলে সেটা পারফেক্ট দোলন বা স্পন্দন গতি না। দোলন বা স্পন্দন গতি তখনই হবে সরল দোলকের ক্ষেত্রে যদি তুমি 4 ডিগ্রি বা তার থেকে কম বিস্তারে যদি তুমি তাকে দুলতে দাও। আর এই 4 ডিগ্রি বা তার থেকে কম দুলাইলে এটা মোটামুটি 99% কনফার্ম যে এটা সরল রেখা। তাহলে দোলন গতি সরল রেখা হয়ে গেল। এটা নিয়ে আমাদের অনেকে কনফিউশন থাকে, অনেককে জিজ্ঞেস করলে বলতে পারে না। এই কথা ক্লিয়ার কিনা বলো? একটু ভিতর থেকে একটা কোয়েশ্চেন বললাম আর কি। এই পার্সোনাল কনভারসেশন বন্ধ। ফাতেহা নীলা, 4 ডিগ্রি এর বেশি হলে কি হবে? 4 ডিগ্রি এর বেশি হলে তাকে আমি সরল দোলক বলতে পারবো না, তাকে আমরা সরল দোলক বলতে পারবো না। আর সরল দোলক না হলে আমরা পড়ার সময় পড়ি হচ্ছে সরল দোলকের গতিটা দোলন গতি, দোলকের গতি দোলন গতি না, সরল দোলকের গতিটা। মানে হইতে হলে তোমাকে 100% কনফার্ম এটা সরল দোলক হইতে হবে। ভোল্টেজের এই অবস্থা কেন? তাহলে আমরা যখন এই থিটার মানটা এত বড় হইলে তো এটা বক্ররেখা হয়ে যায়, কিন্তু থিটার মানটা যখন যথেষ্ট ছোট, এই ছোট একটা অঞ্চল যদি তুমি চিন্তা করে দেখো, এই ছোট একটা অঞ্চল চিন্তা করলে এটা হচ্ছে একটা কি সরল রেখা। এই যে সরল রেখা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সরল রেখা। একজন বলল 4 ডিগ্রি না হলে কি পর্যাবৃত্ত গতি নয়? পর্যাবৃত্ত গতি তো তুমি সবসময় বলতে পারবা, কিন্তু এই সরল দোলক যদি তুমি বলো, সরল দোলকের ক্ষেত্রে থিটার মান অবশ্যই 4 ডিগ্রি থেকে কম হইতে হয়। আমরা সরল দোলকের থিওরি পড়বো, 4 ডিগ্রি থেকে কম না হলে তাকে আমরা সরল দোলক বলা যায় না। কিন্তু আমরা বলি
কিন্তু আসলে বলা উচিত না। আচ্ছা এবার আসো, আমাদের এসব শেষ, আমরা এবার একটু সামনের দিকে আগাই। এবার আমরা পড়ব হচ্ছে সরল চন্দিত স্পন্দন বা সরল দোলন গতি। আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত তো পড়লাম স্পন্দন গতি বা দোলন গতি। এই দোলন গতির মধ্যে একটি স্পেশাল দোলন গতির নাম হচ্ছে সরল দোলন গতি। এটা হচ্ছে একটু স্পেশাল সরল দোলন গতি বা আমরা এটাকে বলতে পারি সরল চন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন। আমি বিভিন্ন জায়গায় লেখার সময় SHM লিখব। এই কথাটার মিনিং হচ্ছে S ফর সিম্পল, H ফর হারমোনিক, M ফর মোশন। সিম্পল মানে সরল, হারমোনিক মানে হচ্ছে চন্দিত, আর মোশন মানে হচ্ছে গতি। সরল চন্দিত গতি মানে সিম্পল হারমোনিক মোশন। আমি এভাবে লিখতে ভাল লাগে। আর বা আমরা এটাকে সরল দোলন গতি বলতে পারি, অথবা অনেকে এটাকে সরল দোলন না বলে দোল গতিও বলে। দোলন গতির আরেকটা নাম হচ্ছে দোল গতি, অনেকে এটাকে সরল দোল গতিও বলতে পারে। ওকে, নেক্সট আমরা তাহলে এই সরল দোলন গতি বা সরল দোল গতি কি সেটা আমরা মাথায় রাখবো। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যদি তুমি তোমার বইতে ডেফিনিশন দেখো তাহলে ডেফিনিশনটা এরকম পাবা, কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি সরল রৈখিক হয় এবং ত্বরণ যদি সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তবে বস্তুর ওই গতিকে সরল চন্দিত গতি বা সরল দোলন গতি বলে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, নাম থেকে বোঝা যাচ্ছে এটা এক ধরনের দোলন গতি, আর সকল দোলন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। সো তুমি চাইলে সরল দোলন গতিকে তুমি পর্যাবৃত্ত গতি বলতে পারবা। তাহলে আমি যদি এটার বৈশিষ্ট্য লিখি, আমি ডাইরেক্ট, তুমি তো ডেফিনিশন লিখবা, খাতা নোট করার সময় প্রথমে ডেফিনিশন লিখবা, আমি সরাসরি বৈশিষ্ট্যে চলে যাই, কারণ বৈশিষ্ট্যের মধ্যেই ডেফিনিশন চলে আসবে। তাহলে 1 নাম্বার ডেফিনিশন যদি আমি যাই, এখানে আমি বলতে পারবো এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি পর্যাবৃত্ত গতি, অর্থাৎ সরল দোলন গতি যেটা, এটা এক ধরনের আমাদের পর্যাবৃত্ত গতি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমাদের যেহেতু আমাদের এটা সরল দোলন গতি মানে দোলন গতি, এর মানে নির্দিষ্ট সময় পর পর তার গতির দিকটা কি বিপরীতমুখী হবে না, অর্ধেক একদিকে যায় বাকি অর্ধেক অন্যদিকে যায়। এর মানে নির্দিষ্ট সময় পর পর গতির দিক বিপরীতমুখী হবে, নির্দিষ্ট সময় পর পর। অনেকে বলবো ভাইয়া এটাকে দোলন গতি বলেন নাই কেন, নামের মধ্যেই তো দোলন গতি আছে, আবার এক্সট্রা করে বলার কি দরকার। দোলন গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারি, ওই কারণে এক্সট্রা করে বললাম এটি একটি পর্যাবৃত্ত গতি। আবার নির্দিষ্ট সময় পর পর গতির দিক বিপরীতমুখী হয়। এরপর হচ্ছে এর গতি সরল রেখায় ঘটে, এর গতি একটি সরল রেখায় ঘটে, এর গতি সরল রৈখিক হয়, এর মানে বুঝছো তো, এটা রেখা বরাবর একটা স্প্রিং এভাবে করে যেভাবে করুক তার গতিটা হচ্ছে সরল রৈখিক। এরপর হচ্ছে ত্বরণ সরণের, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এটা নিয়ে আমি একটু কথা বলবো একটু পরে, এটা কেন, এটা তোমরা 9 10 পড়ে আসছো কিন্তু অনেকে এটা বুঝো না। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবার ত্বরণ বস্তুকণাটির ত্বরণ বা বল বস্তুকণাটির সাম্যাবস্থান
অভিমুখী, সাম্যাবস্থান অভিমুখী। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। এই যে লাস্টের দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমরা অনেকে বুঝি না, বাকি পয়েন্টগুলো আমরা আশা করি সবাই বুঝছি। আমাদের যদি সরল দোলন গতি বলি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মটা তার নাম হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এর মানে ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক তবে বিপরীতমুখী। এ ইজ প্রপোর্শনাল টু -x। এই জিনিসটাকে এক্সপ্লেন করতে গেলে অনেকে এক্সপ্লেন করতে পারে না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেককে বেশি ইম্পর্টেন্ট এটা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি তোমাকে আগে একটা জিনিস শিখাই, স্প্রিংয়ের থিওরি শিখাই। আমি ইয়াতে পরে কাজ শক্তি ক্ষমতাতে বলছিলাম স্প্রিং থিওরি কেন বলতেছি, কারণ আমাদের এখানে স্প্রিংয়ের গতিটাকে আমরা সরল দোলন গতি বলতে পারি। তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা যে কাজটা করলাম, একটা স্প্রিং মনে করো, এই যে স্প্রিংটা নর্মালি এরকম আছে, ওকে, নর্মালি স্প্রিংটা এরকম আছে, এটা হচ্ছে কি নর্মাল সিচুয়েশান। আমি যে কাজটা করলাম, এই স্প্রিংটাকে নিচের দিকে একটা নির্দিষ্ট দূরত্ব টেনে ছেড়ে দিলাম, তাহলে আমি স্প্রিংটাকে যে কাজটা করলাম, একটা নির্দিষ্ট দূরত্ব এতটুকু পর্যন্ত টানলাম, টেনে ছেড়ে দিলাম। তাহলে আমাদের কি হবে দেখো তো, স্প্রিংটাকে যদি আমি এতটুকু পর্যন্ত টেনে ছেড়ে দিই, এই স্প্রিংটা এখান থেকে এতটুকু উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেহেতু এভাবে উপরে নিচে মুভমেন্ট করতেছে একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর, এবং তুমি যদি এখানে কোনো একটা স্পেসিফিক বিন্দু বিবেচনা করো, এই বিন্দুটাকে দেখো উঠার সময় এইদিকে, নামার সময় এইদিকে, একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। এর মানে এটা হচ্ছে এক ধরনের দোলন গতি। প্রথম কথা, এটা হচ্ছে দোলন গতি, আর দোলন গতি মানে হচ্ছে পর্যাবৃত্ত গতি, তবে এটাকে আমরা স্পেশালি বলবো সরল দোলন গতি। এই সরল দোলন গতি হইলে স্পেশালি ত্বরণের মান সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। এখন আসো এটা কিভাবে আমরা ব্যাখ্যা করি। প্রথম কথা, এখানে যে আমি ত্বরণ বলতেছি, ত্বরণটা কোত্থেকে আসে? বল থেকে আসে না? আমরা জানি F = ma, এর মানে বল থেকেই ত্বরণটা আসে, বল না থাকলে ত্বরণ থাকে না। এখন বলটা কার বল? একটু ভালো করে খেয়াল করো, এই বস্তুটাকে যখন আমি নিচের দিকে টান দিলাম, এখানে আমার একটা বল প্রয়োগ করছি, এটা হচ্ছে প্রযুক্ত বল। আর এই যে স্প্রিংটা এভাবে কম্পিত হচ্ছে, কার কারণে কম্পিত হচ্ছে? আমি এটাকে টেনে ছেড়ে দিছি, তাহলে স্প্রিংটা আবার এই দিকে চলে গেছে না? কার কারণে গেছে? Fs এর কারণে। এই Fsটাকে আমরা বলি প্রত্যয়নী বল। কি বলি? প্রত্যয়নী বল। এর মানে স্প্রিং বল বলতে আমরা প্রত্যয়নী বলই বুঝি। তাহলে স্প্রিংয়ের ত্বরণ বলতে তার নিজস্ব ত্বরণ বোঝায়। ভালো করে খেয়াল করো, এখানে বল বলতে আমরা কোন বল বুঝি? প্রত্যয়নী বল বুঝি। এখানে বল বলতে কোন বল বুঝি? প্রত্যয়নী বল বুঝি। এখানে বল বলতে কোন বল বুঝি? প্রত্যয়নী বল বুঝি। এখানে ত্বরণ বলতে কোন ত্বরণ বুঝবো? ওই প্রত্যয়নী বল দ্বারা সৃষ্ট ত্বরণ বা স্প্রিংয়ের নিজস্ব ত্বরণ। তাহলে প্রত্যয়নী বলের দিক কোন দিকে? তুমি যদি এখানে চিন্তা করো, স্প্রিংটা কোন দিকে চলে যাবে? এদিকে চলে যাইতে চাইবে। এখানে প্রত্যয়নী বলের দিক হচ্ছে উপরের দিকে। তুমি যদি এই পয়েন্টে চিন্তা করো, স্প্রিংটা উপরের দিকে আসলে আবার নিচে যেতে চাইবে। কেন? কারণ হচ্ছে প্রত্যয়নী বলের দিক নিচের দিকে। একটা জিনিস খেয়াল করছো, এটা যদি তার সাম্যাবস্থান হয়, সে যখন সাম্যাবস্থান থেকে এখানে আসে, তখন তার প্রত্যয়নী বলের দিক সাম্যাবস্থানের দিকে, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। আবার সে যখন নিচের দিকে আসে, তখনও তার প্রত্যয়নী বলের দিক সাম্যাবস্থানের দিকে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, ত্বরণ বা বল বস্তু কণাটির সাম্যাবস্থান অভিমুখী সবসময়। ত্বরণ, এই যে বল যেদিকে, ত্বরণ তো সেম দিকে। এখানে বল বলতে আমরা কোন বল বুঝতেছি? স্প্রিংয়ের নিজস্ব বল মানে হচ্ছে প্রত্যয়নী বল। স্প্রিংয়ের নিজস্ব বল মানে প্রত্যয়নী বল। স্প্রিংয়ের নিজস্ব বল মানে প্রত্যয়নী বল। এবার আমরা তো মনে আছে বলছিলাম, আমি যত বেশি বল প্রয়োগ করব, স্প্রিংটা তত বেশি সরণ হবে। মনে আছে? তাহলে আমি প্রযুক্ত বল সরণের সমানুপাতিক। আর এক্ষেত্রে আমরা বলছিলাম প্রযুক্ত বল, আমি যদি প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক তবে বিপরীতমুখী। মনে আছে? মনে আছে তো? আমরা কাজ শক্তি ক্ষমতার মধ্যে এটা পড়ছিলাম। কাজ শক্তি ক্ষমতার মধ্যে এটা আমরা পড়ছিলাম। এখানে বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং একই দিকে, আর এখানে বল হচ্ছে সরণের সমানুপাতিক তবে বিপরীত দিকে। আসলে প্রত্যয়নী বল মানে হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব বল। সেই বলের জন্য যখন তুমি চিন্তা করবা, তখন বিপরীতমুখী। কেন বিপরীতমুখী তুমি দেখো।
আচ্ছা, ঠিক এই পয়েন্টে বস্তুর স্মরণ কত, স্মরণ কোন দিকে, স্মরণ কত ভাই, আমাদের সাম্যাবস্থান থেকে এই এতটুকু স্মরণ হলো, এটা হচ্ছে তার স্মরণ। এখন আমি যদি বলি স্মরণের দিক কোন দিকে, স্মরণের দিক সবসময় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এই বিন্দুতে স্মরণ মানে হচ্ছে আদি অবস্থান সবসময় সাম্যাবস্থান, কারণ সাম্যাবস্থান থেকে সে তার স্মরণ হচ্ছে, তাহলে দেখো এটাই হচ্ছে স্মরণের দিক। আর ঠিক ওই বিন্দুতে বলের দিক হচ্ছে নিচের দিকে। এবার আসো এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, সাম্যাবস্থান থেকে এতটুকু স্মরণ হলো, এই স্মরণের দিক কোন দিকে, অবশ্যই ভাই স্মরণ মান হচ্ছে সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, সে যে পয়েন্টে আছে সাম্যাবস্থান থেকে তার দিকে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, কিন্তু ওই পয়েন্টে বলটা কোন দিকে, ভিতরের দিকে। তাহলে দেখো তো এই বলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যয়নী বল। কোন বল, এখানে বল বলতে আমরা প্রত্যয়নী বলই বুঝবো, আমরা এফএস লিখবো না, এফই লিখবো, তবে এফ বলতে আমরা কোন বল বুঝবো, প্রত্যয়নী বল বুঝবো। সেই প্রত্যয়নী বলটা তার যে স্মরণ, এটাকে আমি ধরে নিলাম স্মরণ এক্স, এই স্মরণের কেমন, সমানুপাতিক ও বিপরীতমুখী না। এবারে বলো বল যেদিকে ত্বরণও সেম দিকে না, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে বল যেদিকে ত্বরণও সেম দিকে। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, তার বল বলো ত্বরণ বলো সে সবসময় সাম্যাবস্থান অভিমুখী, এবং এই বলের মান বা ত্বরণের মান সবসময় স্মরণের মানের সমানুপাতিক, তবে বিপরীতমুখী। সমানুপাতিক তো আমি এখান থেকেই বুঝতেছি, যত বেশি বল প্রয়োগ করব তত বেশি সম্প্রসারিত হবে, যত বেশি বল প্রয়োগ করব তত বেশি সম্প্রসারিত হবে। তাহলে তাহলে আমরা বলতে পারতেছি বল এবং স্মরণ পরস্পর সমানুপাতিক। কিন্তু আমি যখন স্প্রিংয়ের নিজস্ব বলের কথা চিন্তা করতেছি, সেই বলের ক্ষেত্রে বলটা স্মরণের সমানুপাতিক, তবে কোনমুখী, বিপরীতমুখী। তাহলে আমরা এখান থেকে বুঝলাম বল বলো ত্বরণ বলো স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের বৈশিষ্ট্য। ওই কারণে স্প্রিং বলকে আমরা বলতে পারি সিম্পল হারমোনিক মোশন। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটাকে আমরা বলতে সরল দোলন গতি। সরল দোলন গতি হতে হলে প্রথমে তাকে পর্যাবৃত্ত গতি হইতে হবে। এটা একটা পর্যাবৃত্ত গতি, একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। আর পর্যাবৃত্ত গতির মধ্যে যারা উভয় দিক থেকে অতিক্রম করে তাদেরকে বলি দোলন গতি, এটা কিন্তু উভয় দিক থেকে অতিক্রম করে। এরপর এটা দোলন গতি। আর দোলন গতির মধ্যে যাদের গতির ক্ষেত্রে ত্বরণ স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাকে আমরা বলবো সরল দোলন গতি। তাহলে আমি শেষবারের মতো বলতেছি, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে, পর্যাবৃত্ত গতি। যেমনই হোক দুনিয়ার সব এই ধরনের গতি পর্যাবৃত্ত গতি। তার মধ্যে যারা উভয় দিক থেকে অতিক্রম করে, যারা অ্যাকচুয়ালি সরল রৈখিক, তাদেরকে আমরা বলি দোলন গতি বা স্পন্দন গতি। এই দোলন গতি বা স্পন্দন গতিগুলোর মধ্যে যাদের ক্ষেত্রে ত্বরণটা স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাদেরকে আমরা বলি সরল দোলন গতি বা সরল চন্দিত গতি। এদেরকে নিয়ে আমার সকল আলোচনা যাদেরকে কেন্দ্র করে ঘিরে আছে তাদেরকে বিজ্ঞানীরা সরল চন্দিত গতি বলিয়াছে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? আমি চাইলে এগুলি স্কিপ দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু জানি যে তোমরা ঝামেলায় পড়ে যাবা। আজানটা শেষ হোক।
আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সবগুলো হচ্ছে তোমাদের এসএসসির পড়াশোনা। তাহলে আমরা সিম্পল এখানে টোটাল 3টা জিনিস পড়ছি। একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। আর যদি উভয় দিক থেকে অতিক্রম করে তখন আমরা স্পেশালি ওইটাও পর্যাবৃত্ত গতি, তবে স্পেশালি তাকে আমরা নাম দিই হচ্ছে দোলন গতি। আর দোলন গতির মধ্যে যাদের ক্ষেত্রে ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী তাদেরকে আমরা বলি সরল দোলন গতি। শেষ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যদি পরীক্ষায় কখনো বলা হয় সরল দোলন গতি বা সরল চন্দ্রিত গতি, এটা বলার সাথে সাথে তোমার মাথায় একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আর যদি কেন আমাদের এখানে মাইনাস চিহ্ন আসলো সেটা বুঝতে আদৌ কষ্ট হয়, সেক্ষেত্রে তুমি আরও একটা কাজ করতে পারো। কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে স্প্রিংয়ের একটা কনসেপ্ট পড়াইছিলাম, সেটা আবার দেখে আসতে পারো, অত নোট খাতাটা খুলে একটু দেখতে পারো। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, এই দোলন গতি সংশ্লিষ্ট কয়টা রাশি তোমাদেরকে একটু পড়তে হবে, কয়টা রাশি নিয়ে তোমাদেরকে একটু পড়তে হবে। সো সেই রাশিগুলো নিয়ে পড়ার আগে আমরা একটা কাজ করি। সেই কাজ সেটা হচ্ছে, এখানে আরেকটা জিনিস আসবে। হ্যাঁ, কাজ সেটা একটু কি আমরা একটু ভালো করে খেয়াল করি যে আমরা কি কাজ করব। সেটা হচ্ছে বৃত্তাকার গতি নিয়ে আমরা আলোচনা করব। বৃত্তাকার গতি নিয়ে আমাদের অলরেডি আগে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো আমি সিম্পলি তাও আবার বলি যে বৃত্তাকার গতি অর্থাৎ কোনো একটা বৃত্তকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে তাকে আমরা বলি বৃত্তাকার গতি। আর যদি শর্ত মেনটেন করে এটাকে পর্যাবৃত্ত গতি বলা যায়। এখন মনে করো এই বৃত্তাকার গতির ক্ষেত্রে আমি যদি বলি সিম্পলি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই বৃত্তাকার গতির ক্ষেত্রে কোনো একটা বস্তু মনে করো প্রাথমিক অবস্থায় সে এখানে ছিল, এখান থেকে সে মনে করো এখানে চলে গেল। তাহলে এখানে যাওয়ার কারণে তার মাঝখানে এই যে কোণটা উৎপন্ন করলো এটাকে আমরা কি বলি? থিটা। এই থিটাটাকে আমরা জানি, এটাকে আমরা বলি কৌণিক সরণ। এটাকে আমরা কি বলি? কৌণিক সরণ। তাহলে একটু খেয়াল করো, কৌণিক সরণ আর রৈখিক সরণ সেম কথা না। আমি আবারও বলতেছি, কৌণিক সরণ আর রৈখিক সরণ সেম কথা না। কৌণিক সরণ আর রৈখিক সরণ সেম কথা না। এটা হচ্ছে কৌণিক সরণ, তাহলে এটা হচ্ছে কৌণিক সরণ। আর আমরা জানি এখান থেকে এখানে যেতে তার মনে করো সময় লাগে টি সেকেন্ড। সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে আমরা বলি বেগ, সময়ের সাথে সাথে কোণের পরিবর্তনকে আমরা বলি আমাদের কৌণিক বেগ ওমেগা দ্বারা প্রকাশ করি। এই তুমি যাকে কৌণিক বেগ বলতা তুমি বৃত্তাকার গতির ক্ষেত্রে বলতা। এখন তো আমরা পড়তেছি পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এই ওমেগাকে কৌণিক বেগ না বলে এটাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। আই রিপিট অ্যাগেইন, এটাকে আমরা বলি কি? কৌণিক কম্পাঙ্ক। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এই ওমেগাকে আমরা কি বলি? কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক ইকুয়ালস টু থিটা বাই টি বলা যায়। এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এর মানে থিটা আর ওমেগার সম্পর্ক আছে, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। আবার তুমি যদি বলো কোনো একটা বস্তু এখান থেকে সে ঘুরে ঘুরে পুরো পথ অতিক্রম করলো, তাহলে কত ডিগ্রি অতিক্রম করলো? 2π ডিগ্রি। আর 2π ডিগ্রি যদি অতিক্রম করে ওই মুহূর্তে পুরাটা অতিক্রম করছে, যে সময়টা লাগছে তাকে আমরা বলি পর্যায়কাল টি। তাহলে আমাকে আজকে থেকে মুখস্থ করে ফেলতে হবে এই যে কৌণিক কম্পাঙ্ক, এই কৌণিক কম্পাঙ্কের একটা সূত্র আছে, ওমেগা ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা এর সূত্র। একইভাবে এখান থেকে আমরা বলতে পারি পর্যায়কাল টি ইকুয়ালস টু 2π ডিভাইড বাই ওমেগা। তাহলে দেখো আমরা দুইটা সূত্র অলরেডি শিখে ফেলছি। যদি কখনো বলা হয় কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু বলা যায় 2π ডিভাইডেড বাই টি, আর পর্যায়কাল টি ইকুয়ালস টু বলা যায় 2π ডিভাইড বাই ওমেগা। এবং একই সাথে আমরা আরেকটা জিনিস বলতে পারি, এই যে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই টি বলছি, এটাকে আমরা এভাবে বলতে পারি 2π এফ বলতে পারি। এফটাকে আমরা বলি কম্পাঙ্ক। দেখো এফটা হচ্ছে কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। দেখো এই যে ওমেগা সমান আমরা বলতে পারতেছি সরাসরি 2π এফ। এই এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের সাথে একটা কোণ 2π গুণ হয়ে নাম হয়ে গেছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আবার তুমি চাইলে বলতে পারো এফ ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই ওমেগা ডিভাইড বাই 2π। তাহলে একটা জিনিস দেখো, একটা জিনিসের সাথে কতগুলো জিনিসের রিলেশন। তাহলে আমরা বুঝে গেলাম অলরেডি কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ না, আমরা এখন তাকে নাম দিব কি? কৌণিক কম্পাঙ্ক। অর্থাৎ
কৌণিক বেগ যাকে বলতা সেটাই কৌণিক কম্পাঙ্ক, তবে কার ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। আমরা যখন পর্যাবৃত্ত গতি আলোচনা করব তখন ওমেগাটার নাম হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সূত্র আগের মতো, ওমেগা সমান টয়েস পাই ডিভাইড বাই টি, টি মান হচ্ছে পর্যায়কাল, আর টি ইকুয়ালস টু টয়েস পাই বাই ওমেগা। এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে যে ব্যাপারগুলো আছে এগুলো সবাই তোমরা জানো, আশা করি এগুলো তোমরা আশা করি জানো। তো সেক্ষেত্রে যেন পূর্ণ দোলন মানে হচ্ছে একটা জায়গা থেকে আরম্ভ করে আবার এখানে আসলে একটা পুরো পূর্ণ দোলন দিবে, এটাকে আমরা বলি পূর্ণ দোলন। পর্যায়কাল, একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি তোমরা জানো? একক সময়ে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে আমরা বলি কম্পাঙ্ক। বিস্তার কি? সে তার গতিপথে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে। আমরা যদি বলি এই কণাটা মনে করে এভাবে কম্পিত হচ্ছে, তাহলে আমার তার গ্রাফটা তোমরা জানো, 9-10 থেকে জানো, তরঙ্গের গ্রাফটা এরকম হয়। এই সর্বোচ্চ যে বিস্তার এটাকে আমরা বলি কি? বিস্তার। এটাকে আমরা বলি কি? বিস্তার। এই বিস্তার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে রৈখিক বিস্তার আর একটা হচ্ছে কৌণিক বিস্তার। রৈখিক বিস্তার বলতে কেমন? রেখা দ্বারা যে বিস্তার তার নাম হচ্ছে রৈখিক বিস্তার। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটি সরল দোলকের কথা চিন্তা করি, এই সরল দোলকটা দেখতে মনে করে এরকম, আমি এখান থেকে ধরে তাকে ছেড়ে দিলাম, তাহলে আমি যদি এখান থেকে ধরে তাকে ছেড়ে দিই, থিটার মান কত? এটা, এই থিটাটাই হচ্ছে তার বিস্তার, সর্বোচ্চ অবস্থান। এখান থেকে ছেড়ে দিলে এটাই তো সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থানটাকে আমরা বিস্তার বলি, এই থিটাটাকে আমরা বলবো কৌণিক বিস্তার। আর ওই মুহূর্তে এখান থেকে তার রৈখিক বিস্তার এতটুকু, এটা হচ্ছে এক্স, এটাকে আমরা বলতে পারি রৈখিক বিস্তার। যেমন এখানে আমাদের এই যে এটা হচ্ছে রৈখিক বিস্তার, রৈখিক বিস্তার, এটাকে আমরা বলতে পারি এ বলতে পারি। তাহলে আমরা বললাম থিটা দিয়ে যে বিস্তার তার নাম হচ্ছে, অর্থাৎ কোণ দিয়ে যে বিস্তার, সর্বোচ্চ কোণটাকে আমরা বলি কৌণিক বিস্তার, আর সর্বোচ্চ রেখার দৈর্ঘ্যটাকে আমরা বলি রৈখিক বিস্তার। যেমন কোনো একটা কণা যখন এভাবে কম্পিত হচ্ছে তখন সর্বোচ্চ বিন্দুটাকে আমরা বলতেছি বিস্তার, সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিন্দুর দূরত্বটাকে আমরা বলতেছি বিস্তার। বিস্তার দুই ধরনের হইতে পারে, রৈখিক বিস্তার, কৌণিক বিস্তার। আগে বলা এতটুকু কথা ক্লিয়ার কিনা? এগুলো জানলে এই দশা এবং আদি দশা নিয়ে আমাকে একটু বেশি কথা বলতে হবে, কারণ এটা নিয়ে আমাদেরকে একটু বেশি আলোচনা করতে হবে এখানে। তো আমাকে বলো এতটুকু কথা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমি দশা এবং আদি দশা নিয়ে একটু অ্যানালাইসিস করি। একজন বললো কৌণিক বেগের প্রকাশিত একই, সেম কথা তো, এটাই কৌণিক বেগ, এটাই কৌণিক বেগ। আমরা যখন বৃত্তাকার গতি, ওইখানে তো আমরা সুষম বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে এটাকে আমরা কৌণিক বেগ বলি। যখন আমরা পর্যাবৃত্ত গতি পড়ি, পর্যাবৃত্ত গতিতে এটাকে আমরা স্পেশালি নাম দিই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সূত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই, কৌণিক কম্পাঙ্ক। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা এটাকে কৌণিক কম্পাঙ্ক নামে চিনি। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম দেখো, আগে দেখো কিভাবে পর্যাবৃত্ত গতি সৃষ্টি হচ্ছে, এরপর যে তোমাকে আমি দশা শিখাবো। কিভাবে পর্যাবৃত্ত গতি সৃষ্টি হচ্ছে বা সরল দোলন গতি সৃষ্টি হচ্ছে সেটা একটু দেখবা, আসো দেখাই তোমাকে কিভাবে সৃষ্টি হচ্ছে। মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমি ধরে নিলাম এখান থেকে কোন একটা গতি আমি সৃষ্টি করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। কোনো একটা বস্তু মনে করো সার্টেন টাইমে এখানে ছিল, সে এখানে ছিল, এবং সে যতই উপরের দিকে যাবে তার স্মরণ হবে না? এই স্মরণ হবে কি না? হবে। স্মরণটা কোন বরাবর? উপরে বরাবর। সে উপরের দিকে সর্বোচ্চ এতটুকু সরবে, সর্বনিম্ন এতটুকু সরবে। তাহলে দেখো থিটার মানটা কত এখানে? 0 ডিগ্রি। আমি এই দিকে ধরলাম থিটা আর এদিকে ধরলাম তার স্মরণ মনে করো ওয়াই। এদিকে ধরলাম থিটা, এদিকে ধরলাম তার স্মরণ হচ্ছে ওয়াই। এবার একটু ভালো করে খেয়াল করো তো, সে যখন এখানে আসে থিটার মান 0, সেও আছে এখানে। এবার সে মনে করো এখান থেকে এখানে আসলো, আমি লাল কালি দিয়ে দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। আমি মনে করো সে এখানে ছিল, স্মরণ কত? স্মরণ মান হচ্ছে সাম্য অবস্থান থেকে দূরত্ব, তাহলে তার স্মরণ হচ্ছে 0, থিটার মানও 0। সে যখন এখানে আসলো বর্তমানে তার স্মরণ হচ্ছে এটা, আর থিটার মান কত? মনে করো থিটার মান হচ্ছে এত। থিটার মান যখন এত তখন স্মরণ হচ্ছে এটা, তাহলে আমি নিশ্চয়ই বিন্দু পাচ্ছি হচ্ছে এটা। জি ভাইয়া, থিটার মানও বাড়লো, স্মরণের মানও বাড়লো। এরপর মনে করো সে আমার এই পয়েন্টে গেল, এই পয়েন্টে যখন গেল তখন থিটার মান আরও বাড়লো। থিটার মান যখন আরও বাড়লো তখন সেও আমাদের এতটুকু হলো। এবার আমি ধরে নিলাম
থিটার মান বাড়তে বাড়তে এতটুকু হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। এর মানে এখন 90 ডিগ্রি, যখন থিটার মান 90 ডিগ্রি সে এখানে আসে, তাহলে দেখো এখানে থিটার মান কিন্তু 90 ডিগ্রি আমি লিখে দিলাম। তাহলে বিন্দু হচ্ছে এটা। এরপর সে এখান থেকে এখানে গেল, বিন্দু হচ্ছে এটা। এরপর সে এখান থেকে এখানে গেল, বিন্দু হচ্ছে এটা। এরপর সে এখান থেকে এখানে গেল, বিন্দু হচ্ছে এটা, কারণ সে এই যে এই লাইনে আছে। এরপর সে এখানে গেল, বিন্দু হচ্ছে এটা। এরপর সে মনে করো এখানে গেল, বিন্দু হচ্ছে এটা। একটা জিনিস খেয়াল করছো, সে এখান থেকে তার গতিপথের গ্রাফটা দেখতে এরকম হয়ে 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 এরকম হয়ে এরকম হতে থাকবে। এর মানে এটা জাস্ট লাইক এ সাইনের গ্রাফ না? এর মানে দেখো এই বস্তুটা এখান থেকে যাত্রা আরম্ভ করে সে এইভাবে যখন গতিশীল থাকলো, বৃত্তাকার পথে যখন সে গতিশীল, তখন তার গ্রাফটা কেটে কেটে সাইনের গ্রাফ আসে না? এবং সে যাত্রা করছে কোন দিক থেকে? এখান থেকেই যাত্রা আরম্ভ করছে, সাম্য অবস্থান থেকে সে যাত্রা আরম্ভ করলো। সে কোথা থেকে যাত্রা আরম্ভ করলো? সাম্য অবস্থান থেকে। তখন এটা হচ্ছে তার গ্রাফটা। কথা ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে তার গ্রাফ। এবার তাহলে একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করে দেখি, একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদের কোন একটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করে সে ঘুরতেছে, কন্টিনিউয়াসলি সে ঘুরতে থাকবে, তার একটা গ্রাফ পেয়ে যাব। এই যে আপ ডাউন একটা গ্রাফ পেয়ে যাব, সাইনের গ্রাফ। ওই কারণে তোমরা ক্লাস 9-10 থেকে বিভিন্ন জায়গায় যখন এরকম পর্যাবৃত্ত গতির গ্রাফ দেখছিলা, গ্রাফটা সাইন আকারে ছিল না? এই পর্যাবৃত্ত গতির গ্রাফটা সাইন আকারে ছিল না? সাইন আকারে ছিল কি না? অবশ্যই সাইন আকারে ছিল। এবার আসো, এটা অ্যাকচুয়ালি সাইন আকারেও থাকতে পারে, কজ আকারেও থাকতে পারে, আরও বিভিন্ন আকারে থাকতে পারে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তা আজকের ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ভালো কথা ভাইয়া, আমাদের সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এর মানে সে সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করলো। আচ্ছা, এমন হইতে পারে না আমার এই বস্তুটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা সে এখান থেকে যাত্রা আরম্ভ না করে সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো। সে যাত্রা আরম্ভ করলো এই জায়গা থেকে, এই জায়গা থেকে সে যাত্রা আরম্ভ করলো। এর মানে আমাদের এই জায়গা থেকে যাত্রা আরম্ভ করলো। এবার যদি আমি এখন একটু জিনিস খেয়াল করে দেখি, আমি থিটা এর রেসপেক্টে না বলে, আমরা তো জানি থিটা ইকুয়ালস টু ওমেগা টি, আমি এটাকে সময়ের রেসপেক্টে বলবো, কারণ আমাদের এই অধ্যায়ের কন্টেন্ট অনুযায়ী আমরা এইদিকে সময়ের সাপেক্ষে তুলনা করি। তাহলে আমি সময়ের সাপেক্ষে তুলনা করলে সেম গ্রাফ পাবো, সিম্পল। এবার আসো, আমি যদি সময়ের সাপেক্ষে চিন্তা করি, সময় যখন শূন্য আদি সময় সে আমার এখানে ছিল, তাহলে আমাদের এই যে এই পজিশনে, সময় যখন আরেকটু বাড়লো সে আমার এই পজিশনে গেল, সময় যখন আরেকটু বাড়লো সে আমার এই পজিশনে গেল, সময় যখন আরেকটু বাড়লো সে আমার এই পজিশনে গেল, সময় যখন আরেকটু বাড়লো সে আমার এই পজিশনে গেল, সময় যখন আরেকটু বাড়লো সে আমার এই পজিশনে গেল। এর মানে দেখো গ্রাফটা কিন্তু আমার এভাবে চলতেছে। ভালো কথা, এভাবে গ্রাফ চলতে থাকবে, যেভাবে চলুক না কেন, এটা হচ্ছে আমার একটা সাইনের গ্রাফ। কিন্তু সাইনের গ্রাফ হলেও এই গ্রাফটা আমার মূলবিন্দু থেকে সৃষ্টি হয়েছে, এই গ্রাফটা আমার মূলবিন্দু থেকে সৃষ্টি হয় নাই। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে এটা আদি অবস্থান সাম্য অবস্থান, আর এটার আদি অবস্থান সাম্য অবস্থান নয়। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, এটা আমাদের সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, আর এটা সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করেনি। এর মানে আদি অবস্থায় কিছু একটা ছিল, এরকম না? এটা সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে, আর এটা সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করেনি। এর মানে আদি অবস্থায় কিছু একটা ছিল। আগে বলো এই কথাটা ক্লিয়ার কিনা? এই কথাটা ক্লিয়ার কিনা? এটার গতিটা আমার সাইন আকারের হয়, তবে সে সাম্য অবস্থান থেকে যাত্রা আরম্ভ করতেও পারে, নাও করতে পারে। সে সাম্য অবস্থান থেকে যদি যাত্রা আরম্ভ করে, যেমন এখানে সে সাম্য অবস্থান থেকে একবারে সাম্য অবস্থান যাত্রা আরম্ভ করছে, আর এখানে সে যাত্রা আরম্ভ করছে এই বিন্দু থেকে, তাহলে দুইটা কাহিনী তো সেম না? না ভাইয়া, দুইটা কাহিনী সেম না। তাহলে এই যে আমরা একটা জিনিস শিখলাম, আদি অবস্থায় সে একটা সার্টেন জায়গা থেকে
জায়গা থেকে যাত্রা আরম্ভ করতে পারে। কিন্তু এটা নিয়ে আমরা এখন দশার কথা বলবো। আগে বলে এটা বুঝছি কিনা। স্নেহা ইসলাম, দোলনটা তো নিচের থেকে শুরু করতে পারতো। দোলন যেভাবে শুরু করবে তার গ্রাফটা সেরকম হবে, কোনো সমস্যা নাই। আমরা তো জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। সে এখানে যেভাবে ঘুরবে সেভাবে এখানে গ্রাফ সৃষ্টি হবে। আমার মেইন কথা হচ্ছে সবসময় সাইনের গ্রাফ, সবসময় সাইনের গ্রাফ হবে, তবে দশার কারণে এটা কজের গ্রাফও হয়ে যেতে পারে, সেটা আমরা এখন দেখব। আসো এবার একটু ভালো করে খেয়াল করি। এখন আসি, প্রথমে আমরা বলবো দশা। দশা বলতে কি বুঝি? দশা বলতে কি বুঝি? দশা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, দশা। এই দশাটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। দশা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো মুহূর্তে দশা বলতে, কোনো মুহূর্তে দশা বলতে ওই মুহূর্তে সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণ নির্দেশ করে, উৎপন্ন কোণ নির্দেশ করে। আর আমরা সুবিধার জন্য এভাবে বলবো, দশা বলতে কোণকেই বুঝি, দশা বলতে কোণকেই বুঝি, দশা বলতে কোণকেই বুঝি। আমার সাথে সবাই পড়তে থাকো, আমার সাথে সবাই পড়তে থাকো। দশা বলতে কোণকেই বুঝি, দশা বলতে কোণকেই বুঝি। পড়ো পড়ো। দশা বলতে কোণকেই বুঝি। দশা বলতে আমরা কাকে বুঝি? কোণকে। কাকে? কোণকে। কাকে? কোণকে। কাকে? কোণকে। এর মানে দশা হচ্ছে এক ধরনের কোণ, দশা হচ্ছে এক ধরনের কোণ। এবার আসি, সেই কোণটা কোন কোণ? সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে সাম্য অবস্থার সাথে উৎপন্ন কোণ। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কোন একটা বস্তু ভালো করে খেয়াল করো, এই পয়েন্ট থেকে সে যাত্রা আরম্ভ করলো, এখান থেকে সে যাত্রা আরম্ভ করলো, এখান থেকে সে যাত্রা আরম্ভ করে সে এই পজিশনে গেল। এই মাঝখানে উৎপন্ন কোণটাকে আমি নাম দিলাম থিটা। আবার আমরা তো জানি থিটা সমান বলা যায় ওমেগা টি, হোয়াট এভার। এই থিটাটাকে আমরা কি বলবো? এই থিটাটাকে তাহলে আমি যদি বলি এই পয়েন্টে দশা কত? এই পয়েন্টে দশা বলতে কি? কোণকে বোঝায়। কোন কোণ? সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণ। সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণ কোনটা? থিটা। তাহলে দশা বলতে এখানে আমরা থিটা বা ওমেগা টিকে বুঝতেছি। এবার একটু ভালো করে খেয়াল করো, আমি যদি বলি কোনো একটা বস্তু সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো, সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো। আচ্ছা বলো তো, যখন যাত্রা আরম্ভ করলো ওই মুহূর্তে একটা কোণ উৎপন্ন করছে কি করে নাই? করছে। এখান থেকে সে মাত্র যাত্রা আরম্ভ করতেছে। দেখো, যখন যাত্রা আরম্ভ করছে তখন কিন্তু কোণ জিরো, কোণ জিরো। আর এখানে যখন যাত্রা আরম্ভ করছে তখন কিন্তু কোণের মানটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ডেল দ্বারা। যখন যাত্রা আরম্ভ করছে তখন ওই কিন্তু একটা কোণ আছে। আর এখান থেকে সে যাত্রা আরম্ভ করে মনে করো এখানে গেল, আমি জিজ্ঞেস করলাম এখান থেকে এখানে গেলে উৎপন্ন কোণটা হচ্ছে মনে করো থিটা সমান ওমেগা টি বলতে পারি। এখন এই পয়েন্টে যদি আমি বলি দশা কত? দশা বলতে আমি কাকে বুঝি? কোণকে বুঝি। কোন কোণ? সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণ। তাহলে দেখো, সে অতিক্রম করছে থিটা দূরত্ব, ইনিশিয়ালি ছিল ডেল দূরত্ব। তাহলে সাম্যাবস্থার সাথে টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা হচ্ছে থিটা প্লাস ডেল, অথবা বলতে পারি ওমেগা টি প্লাস ডেল। এটাকে আমরা বলতেছি দশা। একটু খেয়াল করো, এখানে যে কোনো মুহূর্তের দশা আমি বের করলাম, এখানেও যে কোনো মুহূর্তের দশা আমি বের করলাম। তবে এখানে থিটার সাথে কেউ কি যোগ আকারে নাই? আছে। থিটার সাথে যে যোগ আকারে আছে তার নাম হচ্ছে জিরো। এই জিরোটাকে আমরা বলতেছি আদি দশা। এর মানে সে যখন যাত্রা আরম্ভ করলো ওই মুহূর্তের যে কোণ বা দশা তাকে আমরা বলি আদি দশা। তাকে আমরা বলি কি? আদি দশা। এটার আরেকটা নাম হচ্ছে ইফক, ইফক বা আদি দশা। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি, কোনো একটা বস্তু যখন যাত্রা আরম্ভ করলো
অবশ্যই পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু। যখন যাত্রা আরম্ভ করলো ঠিক ওই মুহূর্তে তার যে দশা, যখন যাত্রা আরম্ভ করলো ওই মুহূর্তে তার দশা যেটা, তাকে আমরা বলি আদি দশা। আর কোনো একটি স্পেসিফিক মুহূর্তে তার যে দশা, তাকে আমরা বলি তার দশা। দশা বলতে আমি কি বুঝি? কোণকে বুঝি। কার কোণ? সাম্যাবস্থার সাথে কোণ। যেমন এই ক্ষেত্রে তার আদি দশা নাই, তাহলে আমি বুঝলাম থিটার সাথে বা ওমেগা টি এর সাথে যদি কিছু না থাকে এর মানে তার কোনো আদি দশা নাই, সে সাম্যাবস্থান থেকে যাত্রা আরম্ভ করলো। তাহলে দেখো এবার থেকে ইকুয়েশন থেকে তাকাই আমি বলতে পারবো, দেখো আমার একটা ইকুয়েশন আছে, মনে করো এক্স ইকোয়াস টু, তুমি বুঝার দরকার নেই, তুমি জাস্ট দেখো এক্স ইকোয়াস টু এ সাইন ওমেগা টি, আর আরেকটা আছে এক্স ইকোয়াস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন তুমি দেখে কি বুঝবা? কোনো মিনিং বোঝার দরকার নাই, তুমি জাস্ট আমাকে বলো এই ওমেগা টি বা ওমেগা টি প্লাস ডেলের দিকে তাকায় কি মনে হয়? এখানে যেটা মনে হচ্ছে আদি দশা নাই, এর মানে সে সাম্যাবস্থান থেকে যাত্রা আরম্ভ করছে। আর এখানে দেখে যেটা মনে হচ্ছে একটা আদি দশা আছে, এটা হচ্ছে আমাদের আদি দশা। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? তাহলে ডেলটাকে আমরা বলতেছি আদি দশা। এর মানে সে যখন যাত্রা আরম্ভ করলো ওই মুহূর্তে তার যে দশা তার নাম হচ্ছে আদি দশা। যখন যাত্রা আরম্ভ করলো ওই মুহূর্তে তার যে দশা তার নাম হচ্ছে আদি দশা। এই আদি দশা থাকলে থাকলো, না থাকলে নাই। আদি দশা যদি না থাকে আমার দশাটা হয় থিটা অথবা ওমেগা টি, আর যদি আদি দশা থাকে তখন দশাটা হয়ে যায় থিটা প্লাস ওমেগা টি বা থিটা প্লাস ডেল। এবার অনেকে বলতে পারো ভাই প্লাস হয় মাইনাস কি হয় না? অবশ্যই হইতে পারে। কেন মাইনাস হইতে পারে? কারণ ভাইয়া সে আমার এদিকে না গিয়ে এদিকেও তো যাইতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি এরকম, যদিও এভাবে চিন্তা করার দরকার নাই, তাও আমি তোমাকে বলতেছি, মনে করো কোনো একটা বস্তু সে এই জায়গা থেকে একটু ভালো করে খেয়াল করে দেখো, তার আদি দশা ছিল হচ্ছে এটা, তার আদি দশা ছিল এটা। এরপর সে এখান থেকে, তাহলে এটা হচ্ছে তার আদি দশা ডেল, এখান থেকে সে মনে করো কোণ উৎপন্ন করতে করতে সে এখানে গেল, এখানে আসলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে থিটা। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, সে যাত্রা থেকে থিটা ডিগ্রি কোণে ঘুরে গেল, আদি দশা ছিল ডেল। এখন যদি বলি আদি দশা কত? ডেল। এবার বর্তমানে যেখানে আছে এখানে দশা কত? দশা বলতে কোণকে বুঝি, কোন সাম্যাবস্থার সাথে কোণ। দেখো তো সাম্যাবস্থার সাথে সে যে কোণটা উৎপন্ন করে সেটা এটা কিনা, আর এটা মানে কি টোটালটা হচ্ছে থিটা, তার থেকে ডেলটা বিয়োগ যাবে, থিটা মাইনাস ডেল। তাহলে শুধু থিটা প্লাস ডেল বা ওমেগা টি প্লাস ডেল হইতে পারে তা না, কিন্তু মাইনাসও হইতে পারে। এটা হচ্ছে তার দিকের উপর ডিপেন্ড করে। তোমার এত কিছু টেনশন করার দরকার নাই, তুমি সবসময় মাথায় রাখবা থিটা অথবা থিটা যে কথা, ওমেগা টিও সেম কথা। এটার সাথে কিছু যদি না থাকে তাহলে আদি দশা নাই, কিছু যদি থাকে আদি দশা পাই, কিছু যদি না থাকে আদি দশা নাই, কিছু যদি থাকে আদি দশা পাই, কিছু যদি না থাকে আদি দশা নাই, কিছু যদি থাকে আদি দশা পাই। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলো? আদি দশা জাস্ট লাইক আদিবেগের মতো। তোমরা আদিবেগ পড়ছো না? কোনো একটা বস্তু যখন যাত্রা আরম্ভ করলো সে যদি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে, আদিবেগ শূন্য না? আর শুরুতে যদি তার একটা ব্যাগ থাকে তাহলে আদিবেগের মান আছে না? জাস্ট লাইক দ্যাট। শুরুতে ব্যাগ আছে, আদিবেগের মান আছে। শুরুতে ব্যাগ নাই, আদিবেগের মান নাই। যাত্রা যখন শুরু করলো তখন কোনো কোণ নাই, এর মানে আদি দশা নাই। যাত্রা যখন শুরু করলো তখনই কিন্তু একটা কোণ আছে, এই যে এখান থেকে যাত্রা শুরু করলো একটা কোণ আছে, এর মানে এটা হচ্ছে আদি দশা আছে। সিম্পল সিম্পল। সে যখন যাত্রা শুরু করলো, এক কথায় সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করা মানে কোনো আদি দশা নাই, অন্য কোনো অবস্থান থেকে যাত্রা শুরু করা মানে হচ্ছে তার একটা আদি দশা আছে। আনাস বলতেছে ভাইয়া ডেল থেকে যাত্রা শুরু করলে ডেল থেকে বিয়োগ হবে। ডেল থেকে কেন বিয়োগ হবে রে? ডেল থেকে কেন বিয়োগ হবে? এই চিত্রটা আমি বড় করে আঁকি। আনাস বলতেছ
ভাই ডেলটা বিয়োগ হবে, দেখি তো আমি ডেল বিয়োগ হয় কিনা। চিত্র মনে হয় ছোটো আঁকছি, চোখে দেখতেছো না, আমি একটু বড় করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে না। এই যে দেখো, তুমি নিজেই চিন্তা করো, এই যে সে শুরুতে ছিল এখানে, এটা হচ্ছে তার শুরুর অবস্থা। এই যে আদি দশা হচ্ছে ডেল, শুরুর অবস্থা। সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এটা হচ্ছে যাত্রা বিন্দু, এর মানে আদি দশা আছে কি নেই? আছে। এখান থেকে যাত্রা আরম্ভ করে সে এই যে এখানে আসলো। দেখো যেখান থেকে যাত্রা আরম্ভ করলো সেখান থেকে যতটুকু কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে থিটা। থিটা বলতে কোনটা? এই যেমন এখান থেকে যাত্রা আরম্ভ করে যতটুকু কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে থিটা। এখান থেকে যাত্রা আরম্ভ করে যতটুকু কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে থিটা। এখান থেকে যাত্রা আরম্ভ করে যতটুকু কোণ উৎপন্ন করলো এই ততটুকু পুরাটাই হচ্ছে থিটা। এবার এই পয়েন্টে যদি তোমাকে জিজ্ঞেস করি দশা কত, তুমি বলবা দশা বলতে কাকে বুঝি? কোনকে বুঝি? কোন কোন? সাম্যাবস্থার সাথে কোন। সাম্যাবস্থা কোনটা? এটা। এই যে এটাই আমার দশা না? এটাই তো আমার দশা। এবার তুমি হিসাব করো তো, আনাস তুমি আমাকে বলো যোগ না বিয়োগ, কার থেকে কে বিয়োগ? অবশ্যই থিটাটা বড়, এই থিটা থেকে ডেল বিয়োগ হয়ে গেল, জাস্ট লাইক দ্যাট। বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা। হ্যাঁ যাক, আমরা বুঝতে পারছি যে আসলে কাহিনীটা কোন জায়গায়। এবার আসলে তোমাদেরকে ছোট্ট দুইটা ছোটোখাটো ম্যাথ করাই ছেড়ে দিব। তবে ম্যাথ না, মানে কিছু প্রমাণ টাইপসের আর কি, যে সিম্পল জিওমেট্রিক্যাল কিছু কথাবার্তা বলবো, কারণ তাহলে আগামী ক্লাসে আমাদের সুবিধা হবে। এটা খুবই সিম্পল একটা হিসাব নিকাশ, আসলে তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে কি, দেখো সরল দোলন গতি সম্পন্ন কোন একটা বস্তুর সরণ, বেগ, ত্বরণ, এই তিনটে জিনিস আমরা এখন বের করব। কি কি বের করব? সরণ, বেগ, ত্বরণ, সরণ, বেগ, ত্বরণ, সরণ, বেগ, ত্বরণ, এগুলা আমরা বের করবো। এগুলো সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই লাস্টের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ভালোভাবে খেয়াল করো, এটা আমার এক্স অক্ষ, আমি ধরে নিলাম তার এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে। একটু ভালো করে খেয়াল করো, কোন একটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এবং আমি ধরে নিলাম এটাই তার সাম্যাবস্থান, এটাই তার সাম্যাবস্থান, মানে আমি এটাকে সাম্যাবস্থান ধরে নিলাম, সে এই বরাবর কম্পিত হবে। কারণ কোন একটা বস্তু এক্স অক্ষ বরাবর কম্পিত হইতে পারে, ওয়াই অক্ষ বরাবর কম্পিত হইতে পারে। বাকিটা আমি আগামী ক্লাসে দেখাবো ওয়াই অক্ষ বরাবর কেমনে কম্পিত হয়। আজকে শিখে রাখো এক্স অক্ষ বরাবর কম্পিত হইতে পারে। তাহলে মনে করো সে এখান থেকে যাত্রা আরম্ভ করে সে মনে করো এখানে আসলো। সে যদি এখানে আসে তাহলে দেখো তো সে এখান থেকে এখানে আসার কারণে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে কি করে নাই? অবশ্যই ভাইয়া করছে। ভালো কথা। তাহলে সে যদি এখান থেকে এখানে আসার কারণে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার সরণ কতটুকু হয়েছে খেয়াল করো। সে তাহলে দেখো সে আগে ছিল এখানে, বর্তমানে আছে এখানে। তাহলে এই যে এতটুকু যে সরণ তাকে আমরা বলতেছি এক্স। এক্স হচ্ছে তার সরণ, এক্স হচ্ছে তার কি? সরণ। থিটার মান যত বাড়বে সরণের মান তত বাড়বে। এবং সর্বোচ্চ যে সরণ এটাকে আমরা কি বলি? বিস্তার বলি না? সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি? বিস্তার বলি না? তাহলে সর্বোচ্চ সরণ কতটুকু? এতটুকু না? এর মানে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কি নির্দেশ করে? বিস্তার নির্দেশ করে। তাহলে এটা যদি বিস্তার নির্দেশ করে তাহলে নিশ্চয়ই এটাও বিস্তার নির্দেশ করে। এবার এটা যদি থিটা নির্দেশ করে, এটাও থিটা নির্দেশ করে। এবার তুমি একটু এই ত্রিভুজটা থেকে দেখো তো, এই ত্রিভুজটা থেকে আমরা বলতে পারি কি না এটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে আমি সম্পর্ক জানি সাইন থিটা। তাহলে আমি বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে দেখো তো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব, লম্বের মান কত ভাই? লম্বের মান হচ্ছে লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে এ। তাহলে দেখো তো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা পাইছি কিনা? আবার আমরা জানি থিটা ইকুয়ালস টু ওমেগা টি, তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি পাইছি কিনা বলো তো? পাইছি কিনা বলো? তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি। এখন যদি এরকম হইতো সে
যাত্রা শুরু করলো, যখন সে যাত্রা শুরু করলো, সরণ কিন্তু সবসময় সাম্য অবস্থান থেকে হিসাব করতে হয়। সে যখন যাত্রা শুরু করলো ওই মুহূর্তে সে এখানে আসে, তাহলে এটা হচ্ছে তার আদিদশা ডেল। বর্তমানে সে থিটা ডিগ্রি কোণে ঘুরে এখানে আসলো, এটা হচ্ছে থিটা। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটাকে নিশ্চয়ই আমরা বলবো থিটা প্লাস ডেল। এটা যদি থিটা প্লাস ডেল হয়, এটাও হবে থিটা প্লাস ডেল। তখন আমি এখান থেকে প্রমাণ করতে পারবো এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। আজকে থেকে মুখস্থ করে ফেলবো, সরল দোলন গতির ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে তার বিস্তার, এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে তার বিস্তার। ওমেগা কি, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। এই ওমেগা কীভাবে বের করা যায়? ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইড বাই টি দিয়ে বের করা যায়, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ দিয়ে বের করা যায়। এখানে টি হচ্ছে কি, এখানে টি হচ্ছে সময়, এখানে ডেল হচ্ছে কি, এখানে ডেল হচ্ছে তার আদি দশা, এখানে ডেল হচ্ছে কি তার আদি দশা, এখানে ডেল কি আদি দশা। তাহলে x ইকুয়ালস টু a sin of omega t প্লাস ডেল, x ইকুয়ালস টু a sin of omega t প্লাস ডেল, এটা হচ্ছে সরণের ফর্মুলা। বলো এটা বুঝছি কিনা? এখন থেকে তোমাকে এই অধ্যায়ে এটা মুখস্থ করে রাখতে হবে। এটা মুখস্থ রাখতে হবে কি, সিম্পল হারমোনিক মোশন দেখলে সাথে সাথে বুঝবা তার সরণের ইকুয়েশন হচ্ছে এটা, x ইকুয়ালস টু a sin of omega t প্লাস ডেল, x ইকুয়ালস টু a sin of omega t প্লাস ডেল। অনেক সময় অনেকে বলবে ওমেগা টি মানে কি আদিদশা নাই, তো আমরা ক্যালকুলেশন করার সময় আদিদশা আছে ধরে ক্যালকুলেশন করব। থিটা ডেলের মান তুমি 0 বসাও না, ডেলের মান 0 বসালে কিন্তু লিটারালি তুমি এটাই পাচ্ছ। সো আদিদশা আসে না এটা কোনো ফ্যাক্ট না, আমি সবসময় ডেলটা দিয়ে দিব, ডেলের মান 0 হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে। আমরা শিখবো এটা x ইকুয়ালস টু a sin of omega t প্লাস ডেল। ম্যাথ করার সময় যদি আদিদশা দেওয়া না থাকে, দেওয়া নাই মানে হচ্ছে শূন্য ধরে ক্যালকুলেশন করে ফেলবো। এটা বুঝছো কি না? এবার সিম্পল সিম্পল সিম্পল, আর এদিকে তাকাবাও না। এই সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো, এক্স হচ্ছে সরণ, সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? এবার হচ্ছে অন্তরীকরণ করে শেষ করে দিব, জাস্ট অন্তরীকরণ করবা, দাম দাম করে অন্তরীকরণ করবা। আমাকে বলো সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? আমাকে বলো সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ব্যাক পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু ডিএক্স ডিটি। এবার বলো ব্যাককে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ব্যাককে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ব্যাককে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? অবভিয়াসলি ত্বরণ পাওয়া যায়। এবার দেখো এই সরণের ইকুয়েশন তুমি অলরেডি জানো, এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। তাহলে তুমি কি ব্যাগ এবং ত্বরণ বের করতে পারবা না? তুমি কি বলতে পারবা না ব্যাগ ইকুয়ালস টু হচ্ছে ডি ডিটি অফ, এই যে অন্তরীকরণ করব, তাহলে ডি ডিটি অফ, আমি মনে করেন ভাইয়া আমি ডাইরেক্ট করে ফেলি, এটাকে আমি বের করে নিয়ে আসলাম, সাইনকে যদি আমি অন্তরীকরণ করি কস পাওয়া যায়। উমা ভোল্টেজ তো পুরো গেছে। সাইনকে অন্তরীকরণ করলে কস পাওয়া যায়, ওমেগা টি প্লাস ডেল। এবার হচ্ছে এটাকে তো তোমার আমি জানি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাকে মনে মনে টি ধরতে হয়, মনে মনে টি ধরতে হয়। তো অ্যাকচুয়ালি এটা তো আমার টি না, তাহলে আমার এটা কী করতে হবে? টি এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। এবার আসো এখানে আসলো এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল। এখান থেকে দেখো তো ওমেগা টিকে অন্তরীকরণ করলে ওমেগাটা বের হয়ে চলে আসবে ডিটি, ডিটি মানে 1, আর ডেলকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আনসার হচ্ছে 0। ওভারঅল এখানে 1 আসবে, ওমেগাটা বের হয়ে চলে আসবে। সুতরাং আমরা এখান থেকে পাবো বি ইকুয়ালস টু ওমেগা বের হয়ে চলে আসবে ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো এক্সের ইকুয়েশান আমাদের এখানে অলরেডি আছে, এখান থেকে ব্যাগের ইকুয়েশান আমাদের বের হয়ে গেছে। এবার ব্যাগকে যদি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো? ব্যাগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাবো। তাহলে ওমেগা এ কনস্ট্যান্ট
কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন পাওয়া যায়, সাইন ওমেগা টি প্লাস ডেল। যেহেতু এটা আমার টি নয়, তাকে পুনরায় টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমরা বলতে পারি মাইনাসটা বের হয়ে চলে আসবে, মাইনাস ওমেগা এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল, আর এদিকে ক্যালকুলেশন করলে একটা ওমেগা পাওয়া যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে তুমি এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল লিখতেছ, এটা আসলে প্রথম লাইনটা কিনা, এর মানে এটা আসলে এক্স কিনা? জি ভাইয়া, এটা আসলে এক্স। তাহলে আমি বলতে পারতেছি এ সমান, তাহলে আমি বলতে পারতেছি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে তুমি যদি বলো এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সরি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি এখান থেকে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেটা আমার সিম্পল হারমোনিক মোশনের শুরুতেই আমরা বলে দিয়েছিলাম, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। শেষ, তিনটা ইকুয়েশন। তাহলে আমি কি বললাম, সরণের ইকুয়েশন মুখস্থ জানি, তাকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে ব্যাক পাবো, ব্যাককে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাবো। ত্বরণের ইকুয়েশনের মধ্যে এক্সের টার্মটা চলে আসে, তার জায়গায় মান বসালে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স চলে আসে, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স চলে আসবে। এখান থেকে আমি বলতে পারি ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। দেখো হয়েছে কিনা, যেহেতু ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়েছে, এই ত্বরণটা কার জন্য? এই ত্বরণটা হচ্ছে এক্সের জন্য। সেই এক্সটা কোন এক্স? এই এক্স। তাহলে এই এক্সের ইকুয়েশনটা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কিনা বলো? এটা যদি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন না হইতো, এই টার্মটা কখনো আসতো না। এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন যদি না হইতো, এটা কখনো আসতো না। তাহলে আমাকে জিজ্ঞেস করা হলো পরীক্ষায় এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল, এটা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতির ইকুয়েশন কিনা। আমি কি করব, তাকে কয়বার অন্তরীকরণ করব? দুইবার অন্তরীকরণ করব। কয়বার? দুইবার। তাকে দুইবার অন্তরীকরণ করে যে টার্মটা পাবো, সেই টার্মটা থেকে আমি বুঝতে পারবো এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। যেহেতু ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অতএব আমরা বলতে পারবো এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতির অন্যতম শর্ত মেনে চলে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সরল দোলন গতির ইকুয়েশন। এই সরণটা কার সরণ? সরল দোলন গতির সরণ। এটা তো একটি ইকুয়েশন, একটা গতির ইকুয়েশন, সেই গতিটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। কথা ক্লিয়ার কিনা? এবার আসো, হোমওয়ার্ক থাকবে দুইটা। স্নেহা ইসলাম, ওমেগা কই গেল গো? ওরে আল্লাহ, এগুলো মাইর দেওয়া দরকার। সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ওমেগা টি প্লাস ডেল। এবার দেখো আমি অন্তরীকরণ করব ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ডি ডিটি অফ ডেল। ডেল হচ্ছে একটা ধ্রুবক, সময়ের সাপেক্ষে ডেলটা কি ধ্রুবক না? কেন ধ্রুবক? কারণ ডেল তো সময়ের উপর নির্ভর করে না। ডেল মানে হচ্ছে আদিদশা, আদিদশা কত হবে সেটা কি সময়ের উপর ডিপেন্ড করে না। আর সিম্পল কথা হচ্ছে এখানে কোনো টি নাই, মানে হচ্ছে এটা ধ্রুবক, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে শূন্য পাওয়া যায়। তাহলে আমি এবার হচ্ছে এখানে ওমেগা আছে, টি আছে, ওমেগা তার অন্তরীকরণ করতে পারবো না, তাহলে ওমেগা ডি ডিটি অফ টি, আর প্লাস এটা 0, ওমেগা ইন্টু এটাকে অন্তরীকরণ করলো 1 প্লাস 0, তাহলে পাচ্ছি ওমেগা। ওই কারণে আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি অন্তরীকরণ করলে আনসার আসবে ওমেগা। দেখে দেখে বলে দেওয়া যায়। এই হোমওয়ার্কগুলো সবাই একটু লিখো, এগুলো বাসে করে নিবা। হোমওয়ার্ক এইচডাব্লিউ 1 নাম্বার, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। 2 নাম্বার, এক্স ইকুয়ালস টু বি কজ অফ ওমেগা টি প্লাস ডেল। 3 নাম্বার, x equals to minus a sin of omega t plus del। 4 নাম্বার, x equals to minus b cos of omega t plus del। 5 নাম্বার, x equals to a sin of omega t plus del minus b cos of omega t plus del। 6 নাম্বার,
x ইকুয়ালস টু a সাইন অফ ওমেগা টি প্লাস ডেল মাইনাস বি কজ অফ ওমেগা টি প্লাস ডেল। এরা সরল দোলন গতি কিনা যাচাই, সরল দোলন গতি কিনা যাচাই, এরা সরল দোলন গতি কিনা যাচাই করবা। জাস্ট দ্যাটস এনাফ। তোমাদের কাজ হচ্ছে এই 6টে ইকুয়েশন সরল দোলন গতি কিনা যাচাই করবে এবং তোমরা নোট খাতায় লিখে রাখবা, কারণ এই 6টা করলে তোমার 6টা অন্তরীকরণও করা হয়ে যাবে। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে 2বার অন্তরীকরণ করতে হবে। 2বার অন্তরীকরণ করলে তুমি ত্বরণ পাবা। সেই ত্বরণ যদি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তাহলে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতি, আর না হলে গতি না। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। শেষ। আরও বানানো যায়, বাট এতগুলো বানানোর দরকার নাই। এই 6টা করলে দুনিয়া সব করা হয়ে যাবে। পরীক্ষায় দিবে তুমি এই 6টা করলে থিমটা মাথার ভিতরে ঢুকে যাবে। ওকে, আগামী ক্লাস থেকে পুরো ম্যাথমেটিক্যাল, নো থিওরিটিক্যাল, খালি ম্যাথমেটিক্সের পর ম্যাথমেটিক্স থাকবে এই অধ্যায়ের মধ্যে। ওয়ালিদ ভাইয়া হোমওয়ার্ক 2টা করার কথা ছিল। ভাইয়া লাস্ট লাইন আবার বলেন। দেখাই তো যাচ্ছে, আমার বলার কি দরকার আছে? ও লাস্ট লাইন, আচ্ছা মনে হয় এটা, মানে এক কথায় এই 6টা ইকুয়েশন প্রত্যেকটা ক্ষেত্রে এরা সরল দোলন গতি কিনা যাচাই করো। তো সরল দোলন গতি কিনা কীভাবে যাচাই করবা? এগুলো তো সবগুলো সরণের ইকুয়েশন। সরণের ইকুয়েশনকে একবার অন্তরীকরণ করলে ব্যাগ পাবা, ওই ব্যাগের ইকুয়েশনকে আরেকবার অন্তরীকরণ করলে তুমি ত্বরণ পাবা। তো সেখান থেকে তুমি যাচাই করবা, যদি আমাদের সেখান থেকে তুমি যাচাই করে নিবা যে কি, যদি ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এটা ফাইনালি প্রমাণ করা যায় তাহলে এটা সরল দোলন গতির ইকুয়েশন, অন্য ক্ষেত্রে সরল দোলন গতির ইকুয়েশন নয়। ওকে, তাই আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একজনে বললো লাস্টের লাইনে ওমেগা ধ্রুবক কেমনে হইলো? কোথায় ওমেগা ধ্রুবক রে বাবা? ও এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বৃত্তাকার পরে যে বস্তুটা ঘুরতেছে সে কিন্তু সমকৌণিক বেগে ঘুরতেছে। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুটা কি সমকৌণিক বেগে ঘুরতেছে, যার কারণে ওমেগাটা হচ্ছে একটা ধ্রুবক। ওমেগাটা হচ্ছে একটা ধ্রুবক, সে সমকৌণিক বেগে ঘুরতেছে। ওমেগা যদি ধ্রুবক হয় তাহলে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আবার আমরা যখন এখানে অন্তরীকরণ করছিলাম ওমেগা টি প্লাস ডেলকে অন্তরীকরণ করছিলাম, এই ওমেগা টিকে অন্তরীকরণ করার সময় খেয়াল করো নাই আমি ওমেগাটাকে বের করে নিয়ে চলে আসছি। কেন ওমেগাটাকে বের করে নিয়ে চলে আসছি? সময়ের সাপেক্ষে ওমেগাটা ধ্রুবক, ওই কারণে তাকে বের করে নিয়ে চলে আসছি। এই স্নেহা আনসার পাইছো কিনা আমাকে বলো তো। এই আনসার পাইছো কিনা? স্নেহা আনসার পাইছো কিনা বলো। আমি তো শেষ করে দিচ্ছি। তুমি আনসার না পাইলে তো আনসার দিতে হবে, পাইলে আমি শেষ করে দিচ্ছি। আমি লাইভে হবে মাত্র ফিনিশ ক্লিক করতে গেছি, এর মধ্যে দেখি তোমার এই কমেন্ট। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।